ক্লাস শেষ করে বের হবো, তখনই দেখি মায়া নামের মেয়েটা একটা ছেলেকে বেরিয়াম ভাবে হকি স্টিক দিয়ে মারছে। আর সবাই তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে, কিন্তু কেউ ছেলেটাকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে না। কি যুগ আসলে বাবা, মেয়ে ছেলেকে হকি দিয়ে পিটাচ্ছে। এই কুত্তার বাচ্চা, তুই আমার বান্ধবীকে কোন সাহসে প্রপোজ করেছিস? তুই কি জানিস না এই কলেজে মায়া নামক কোনো কাল নাগিনী বসবাস করে? তার জানা সত্ত্বেও তুই কোন সাহসে রিদিকে প্রপোজ করেছিস? মায়া, আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও এবারের মতো। হারামির বাচ্চা, তুই আমার নাম মুখে নিলি কোন সাহসে? বলে উদুর কেলানি শুরু কর। আজ তোকে একদম জমের বাড়ি পাঠিয়ে দেবো। ছেলেটাকে মারতে মারতে আত্মরা করে ফেলে। সবার মতন আমিও হাঁ করে মেয়েটার কার্যকলাপ দেখছি। তাছাড়া কি আর করার আছে আমার? একে তো কলেজে নতুন, তার উপরে কলেজের কে কেমন সেসব তো কিছুই জানি না। আর মেয়েটাকে যেহেতু কেউ আটকাতে সাহস পাচ্ছে না, তাহলে মেয়েটা বড় কোনো কিছু হবে। হয়তো তার বাবা খুব প্রভাবশালী, ছেলেটাকে মেরে আত্মরা করে মাটিতে ফেলে রেখেছে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব, আমিও যে নিরুপায়, তাই চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই দেখি কলেজের গেট দিয়ে কয়েকটা কালো গাড়ি প্রবেশ করলো। পরে গাড়ির দরজা খুলে ভিতর থেকে কয়েকটা দানব বেরিয়ে আসলো, যেগুলোর উচ্চতা কম হলেও 6 ফিট, তার কম হবে না কেউ। মানুষরূপী দানবরা, সব কয়টার হাতে অস্ত্র, তাও যেমন সেমন অস্ত্র না, সবগুলো ছিল মোহর মারা অস্ত্র, যেগুলো দেখলেই মানুষের কলিজা শুকিয়ে যাবে। এই অস্ত্রের একটা বুলেট দিয়ে আটপিস করে দাঁড় করিয়ে দিয়ে বম হলেও 2টা মানুষ মারা যাবে। ওদের দেখে সবাই দৌড়ে কলেজ ক্যাম্পাসে ঢুকে গেল। আমি ঠাই সেখানে দাঁড়িয়ে আছি। ম্যাম, আপনার কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা ম্যাম, আপনি গাড়িতে বসুন, বাকি এখানের বিষয়টা আমি দেখছি। মেয়েটাকে সবাই প্রোটেক্ট করে গাড়িতে বসালো। তার সবচাইতে দানব মার্কা বডিগার্ড যেটা ছিল, সে এসে সজোরে চিৎকার করে বলতে লাগলো, সবাই কান খুলে শুনে রাখো, এই কলেজে যদি কারো হুকুমত চলে সেটা মায়া ম্যামের। মায়া ম্যামের উপরে যদি কেউ উঠতে চাও, তাহলে হাতের এই মেশিনটা দেখেছিস, এটা সব কটা বুলেট পেটে পুড়ে দেবো। আর এই ছেলে এখানেই পড়ে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। তারপর গাড়ি স্টার্ট করে চলে গেল। অবাক চোখে তাকিয়ে আছি তাদের চলে যাওয়ার দিকে। এটাই ভেবে পাই না, মানুষ পাওয়ারের এত অপব্যবহার কি করে করে। ছেলেটার জন্য খুব মায়া হচ্ছিল, দৌড়ে ছেলেটার কাছে গিয়ে ওকে মাটি থেকে তুললাম। মায়ার বডিগার্ড বারণ করে গেছে ছেলেটাকে কেউ সাহায্য না করতে, কিন্তু আমি তো করবই। সবাই ভয় চুপসে আছে। আমি ছেলেটাকে সাহায্য করছি দেখে সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। হুট করে একজন বলে উঠলো, এই ছেলে, তোর কি জানেন না নাই নাকি রে? মায়ের বডিগার্ড যদি জানতে পারে যে সে বারণ করা সত্ত্বেও তুই তাকে সাহায্য করেছিস, তাহলে তোর মৃত্যু নিশ্চিত। আরে ভাই, ভয় আপনারা পেলে পেতে পারেন, কিন্তু আমি পাই না। ওরা আমায় মারবে তো ওকে, আমিও রেডি মার খাওয়ার জন্য, কিন্তু তবুও অসহায়ের সাপোর্ট নিব। এই ছেলে, তুই মনে হয় কলেজে নতুন, হ্যাঁ তো এই জন্যই তো এত করে ওরা ভাব দেয়। কিছুদিন থাক কলেজে, তারপর জেনে যাবি মায়াকে আর তার পাওয়ার কতটুকু। ভাই হাসালেন। দুনিয়ায় তাহলে এখন পাওয়ারের খেলা চলে। হাই রে দুনিয়া। আর ভাই আপনি আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমারটা আমি দেখে নিব। ভাই, তোর কলিজা আছে, বলতে হবে। মুচকি একটা হাসি দিয়ে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ছেলেটাকে হাত ধরে উঠিয়ে নিয়ে গিয়ে সিএনজিতে তুললাম। ছেলেটার অবস্থা বেশি একটা ভালো না, নাক মুখ দিয়ে অনবরত ব্লিডিং হচ্ছে। সিএনজি নিয়ে সোজা হসপিটাল। হসপিটাল নিতে নিতে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত বাজে 10টা, আমি এখনো ছেলেটাকে নিয়ে হসপিটাল। 11টার দিকে ছেলেটার জ্ঞান ফিরে আসে। তার আশেপাশে কেউ নাই। নার্স আমায় ডেকে বলল তার জ্ঞান ফিরেছে। আমি কেবিনের বাহিরে ছিলাম। কেবিনে গিয়ে দেখি আসলে তার জ্ঞান ফিরেছে। সে আমায় দেখতে পেয়ে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। ভাই, জানি না তুই কে, আর তুই কেন আমার বাঁচিয়েছিস, তবে এটা বলতো তুই আমার জীবন বাঁচানোর জন্য দেবতা হয়ে এসছিস। আরে ভাই কি বলছো এসব? আমার কর্তব্যবোধ থেকে আমি তোমায় বাঁচিয়েছি। তুই যেটাই বলিস না কেন, তবে সত্যি এটাই সে আমাকে বাঁচানোর জন্য কোথা থেকে পাঠিয়েছে। আজ তো এটা দেখলে হয়তো সেখানে আমি মরে পড়ে থাকতাম, কেউ আমায় বাঁচানোর জন্য এগিয়ে আসতো না। আর তার থেকে বড় কথা, তুই এখনো হসপিটালে আমার জন্য পড়ে আছিস। কে ভাই তুই, আর কোথায় থাকিস? তোকে তো আগে কোনোদিন আমাদের কলেজে দেখিনি। আমি আকাশ মাহমুদ, এই শহরে আমি নতুন। তোমাদের কলেজেও আজ আমার প্রথম দিন। আর থাকি কোথায় সেটা এখনো নিশ্চিত করে বলতে পারবো না, তবে রাতে গিয়ে বাসা খুঁজবো। পেয়ে গেলে তোমায় উত্তর দিয়ে দিব আমি কোথায় থাকি। বাইরে শহরে নতুন, তোকে হয়তো কেউ বাসা দেবে না, তবে তোর চিন্তার কোনো কারণ নেই। আমি আছি তোর পাশে। তুই আজ থেকে আমার ঘরে থাকবি, থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই তোর। আরে ভাই কি বলেন? আমি
আমি বাসা খুঁজে নিব, তোমার শুধু শুধু টেনশন করতে হবে না। ভাই মনে আঘাত দিস না, তুই আমার জন্য যা করেছিস বলুন তো সেটা কেউ করতো না, প্লিজ তুই না করিস না। আচ্ছা ভাই, তোমার বাসাতেই থাকবো। খুবই খুশি হলাম রে। আচ্ছা তুই কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছিস? আমি অনার্স 2য় বর্ষে অ্যাডমিশন নিয়েছি। আরে কি বলিস, তাহলে তো তুই এবার ক্লাসমেট। হ্যাঁ। তাহলে তুই আমার সাথে ফরওয়ার্ড কেন দেখাচ্ছিস, তুই করে বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর নামটাই তো জানা হলো না, তোর নাম কি রে? আমার নাম প্রান্ত। তোর বাসায় কি কি আছে রে? আর আগে কোথায় থাকতি? বাসায় কেউ নেই, আর আগে কোথায় থাকতাম বলতে একটা বাসা ছিল আমার, কিন্তু সেটা সমস্যার কারণে ছেড়ে দিয়ে চলে আসছি। আচ্ছা তুই চাপ নিস না, তোর বাসায় আমি আছি, যখন যা লাগে আপন ভাই হিসেবে আমি বলতে। আর এখন ডক্টরের সাথে কথা বলে চল বাসায় চলে যাবো। আরে প্রান্ত, কি বলছিস তুই? তোর শরীর ভালো না, তোর হসপিটালে থাকা উচিত, কিন্তু তুই বাড়ি যেতে চাইছিস কেন? দোস্ত, বাসায় মা আর ছোট বোনটা একারে, আজ সারাদিন হয়তো অনেক খোঁজ করেছে আমার, এখন না গেলে খুব টেনশন করবে রে। কি আর করা, প্রান্তর জন্য ডাক্তারের সাথে কথা বলতে হলো। পরে ওকে নিয়ে ওর বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথে তো প্রান্তর মা সে কি কান্না! আরে মা কান্না করছে কেন? দেখো আমার কিছুই হয়নি, শুধু একটু অ্যাক্সিডেন্ট করেছি। প্রান্ত ওর বাসায় মিথ্যা বলেছে, তবে কারণটা আমি জানি। সে হয়তো বাসায় টেনশন দিতে চায় না, সে তার মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মা আজ থেকে আকাশ আমাদের বাসে থাকবে, এই ছেলে না থাকলে আজ তোমার ছেলে হয়তো মরেই যেত। আর তাছাড়া ওরও থাকার জায়গা নেই, শহরে এসছে লেখাপড়া করার জন্য। আজ প্রথম দিন ক্লাস করে বাসা খোঁজ করার কথা ছিল, কিন্তু সে সারাটার সময় আমার সাথে না খেয়ে হসপিটালে কাটিয়েছে। বাবা তোমায় কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নাই, তবে আজ থেকে এই বাসায় তুমি আমার ছেলের মতোই থাকবে। ওনার কথা শুনে ভিতরটা খুশিতে ভরে গেল। নিজের মা নাই, কিন্তু অন্য একটা মায়ের মতন মানুষকে পেয়ে গেলাম। প্রান্তর মা খাবার দাবারের ব্যবস্থা করলো, দুজনে মিলে খেয়ে নিলাম। প্রান্তর মা ওকে খাইয়ে দিচ্ছে, এটা দেখে নিজের জন্মদাত্রী মাকে খুব মিস করতে লাগলাম। চোখ মুখ পুরো কালো হয়ে গেল। এটা হয়তো প্রান্তর মা বুঝে নিয়েছে। বাবা আমি কিন্তু কিছুটা আন্দাজ করতে পারছি, তোমায় আগেই বলেছি তুমি আমার বাসায় আমার ছেলের মতোই থাকবে। হ্যাঁ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। উনি আমায় খাইয়ে দিচ্ছে, চোখের জল যেন ঝর্ণার মতন বই পড়বে এখন। তাও নিজেকে কন্ট্রোল করে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমাকে একটা রুম ঠিক করে দিল। বাবা আজ থেকে তুমি এখানেই থাকবে। রুমে এসে নিজের ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম, পরে রেডি হচ্ছি কলেজের জন্য। তখনই প্রান্তর আম্মু এসে বলল, আকাশ নিচে রাস্তা লাগিয়েছি, যাওয়ার আগে খেয়ে যাবে কিন্তু। আচ্ছা আন্টি। নাস্তা করে আমি কলেজে চলে আসলাম। প্রান্ত কলেজে আসেনি, আর আসবেই বা কি করে? মায়া গতকাল তার কি হাল করেছে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে ধরবো, তখনই দেখি কলেজের ক্যাম্পাসে মায়ের বডিগার্ড সহ আরো প্রায় শতাধিক চেলাপেলা বসে আছে, আর মায়া টেবিলের উপরে পা তুলে বসে আছে। আমি তাদের দেখো না দেখার ভান করে কলেজে প্রবেশ করতে ধরলাম, কারণ ওদের দিয়ে আমাকে কাজ কি? আমি এসেছি পড়াশোনা করতে, সেটাই করব আমি। হঠাৎই মায়ের বডিগার্ড আমায় ডাক দিল। এই ছোকরা এদিকে আয়। হ্যাঁ বলেন। কাল আমি শাসিয়ে দেওয়ার পরে তুই সেই ছোকরাটাকে সাহায্য করেছিস? হ্যাঁ করেছি, কারণ আমি আমার কর্তব্য পালন করেছি। তুই কি জানিস তুই কার কথা মান্য করেছিস? এই শহরের নাম করা অনেক আলিফ সাহেবের মেয়ের কথা মান্য করেছিস তুই। এর জন্য তোর সাজা হচ্ছে মৃত্যু। কি বললি তুই? তুই আমায় মারবি? খুব হাসি পাচ্ছে আমার। তুই কিন্তু আরো একটা বেয়াদবি করলি, তোকে এমন দর্দনাক মৃত্যু দেবো তোর শরীরের অস্তিত্ব সহ কেউ খুঁজে পাবে না। আরে যা তো, যা পারিস কর। মেরে ফেলবি আমায়? নে মেরে ফেল, তবে একটা কথা মাথায় রাখবি, এই আকাশ মাহমুদ মৃত্যুকে ভয় পায় না, উল্টো মৃত্যু আরো আকাশ মাহমুদকে ভয় পায়। একটা শহরে রাজত্ব করতে পেরেই এতটা দাপট তোদের, তাহলে আমার কি করা উচিত? এই ছেলে পুরো দেশকে মুঠো করে 10 বার ঘিরে খেয়ে ফেলেছে। এই ছোট লোক, অনেকক্ষণ ধরে দেখছি তুই বহু বকবক করছিস। এই তোর তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? মার এই ছোট লোককে, ওকে মেরে ওর লাশ সহ নদীতে ফেলে দিয়ে আসবি। খুব বড় বড় কথা বলছে দেখছি এই ছোট লোকটা। আরে ম্যাডাম কুল, এত উত্তেজিত হওয়ার কিছুই নাই। আমি আগে বলেছি যে আমি মৃত্যুকে ভয় পাই না, সব মেরে দিয়ে আমার লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? দাঁড়া, তোর হাড়গোড় প্যাকেট করছি। আই মার তোরা সব কয়টা মিলে ওকে।
মায়ের কথা অনুযায়ী হুট করে কেউ একজন এসে আমার শরীরের মধ্যে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। আমায় মেরে উল্টো তার লাঠি ভেঙে গেছে। ভাবছি আবার নিজের রূপে ফিরে যাব কিনা। যদি নিজের রূপে ফিরে যাই তাহলে তো আজ এই কলেজ ক্যাম্পাসে কয়েক শতাধিক ক্লাস করবে। ভিতরে জানোয়ারটা জেগে উঠলো। এখন যদি ওদের কিছু না বলি তাহলে ওরা আমায় মারতে মারতে আত্মহত্যা করে ফেলবে। তার থেকে ভালো আমি ক্যাম্পাস থেকে শ্মশান বানিয়ে দেই। दुनिया इस बात पे चलती है, या तो मारो या तो खुद मर जाओ, लेकिन मैं तो मरने वालों में से नहीं हूँ, क्योंकि बाप हमेशा बाप ही होता है। ভিতরে শয়তানটা রক্ত খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। দুই পা পিছনে গিয়ে মায়ের আসল বডিগার্ডের ঘাট ধরে মত করে ঘুরিয়ে ফেললাম। ব্যাস কাম তামাম। সে ঘাড় মোটকে মাটির উপরে পড়ে আছে। পুরো ক্যাম্পাস আর মায়ের লোকেরা আমার দিকে হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো এটা? কারোর যেন কিছুই মাথায় ঢুকছে না। কি রে ছোট লোক, তুই এটা কি করলি? তখনই হেড স্যার ঘটনাস্থলের দিকে আসে। এই এখানে কি চলছে মায়া? কাল না তোমার বারণ করেছি এসব গুন্ডাদের কলেজে আনবে না। তুমি তো দেখছি আমার কথা শুনবে না। একে তো ওদের নিয়ে এসেছো, দ্বিতীয়ত আবার মারামারিও করছো। স্যার অতিরিক্ত বলে ফেলছেন কিন্তু। দেখছেন না এই ছেলে আমার বডিগার্ডকে মেরে মাটিতে শুইয়ে রেখেছে। মাথা কিন্তু বিগড়ে আছে স্যার। প্লিজ আপনি চলে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আরে ম্যাম কি বলছেন এসব? আমি কখন আপনার বডিগার্ডকে মারলাম? সে তো আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। স্যার প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি সত্যি ওনার বডিগার্ডকে মারিনি। অনিচ্ছা সত্ত্বেও আমার হাত ওনার ঘাড়ে লেগেছে আর উনি মাটিতে লুটিয়ে পড়েছেন। মায়া, তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে কলেজ থেকে চলে যাও আর কলেজে আমাদের শান্তিতে ক্লাস করাতে দাও। না আমি যাব না। আমি এই ছোট লোককে মেরে এই কলেজ থেকে যাব। মায়া ভুলে যেও না, আমি তোমার প্রিন্সিপাল। আমার কথা যদি না শুনে এখন তাহলে তোমার কলেজ থেকে বরখাস্ত করে বের করে দিব। পরে যা হবে দেখা যাবে। হয়তো আমার মেরে ফেলবে তোমার লোকেরা, সেসব নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু এটা মনে রাখো, পুরো কলেজের সামনে তোমার লজ্জা পেয়ে কলেজ ছাড়তে হবে। সেটাতে কিন্তু তোমার সম্মান হানি হবে। আরে স্যার এই ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আমার লোকের গায়ে হাত তুলেছে আর আপনি তার পক্ষই নিচ্ছেন। মায়া, আমি জানি এই ছেলে কিছুই করেনি, কারণ তোমরা সংখ্যায় অনেক আর সে একা। তার থেকে বড় কথা, তোমার ছোটখাটো বিষয়ে গায়ে লাগে বেশি, সেটা আমি জানি। সো এখন এদেরকে কলেজ থেকে চলে যেতে বলো। কলেজে কোনো মারামারি আমি চাই না। যা করার তোমরা বাইরে গিয়ে করো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু কলেজে না। স্যার কাজটা ভালো করলেন না। বাবার জন্য আপনাকে সম্মান দিতে হয় আমাকে, না হয় কিন্তু এখনই দাফন দিয়ে দিতাম আপনাকে। তাই তোরা সব কয়টা কলেজে গেটে গিয়ে অপেক্ষা কর। শুয়োরটাকে আজ কলেজের বাইরে নিয়ে গিয়ে মারবো, তারপর দেখবো ওকে কে বাঁচায়। মায়ের কথায় সবাই চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। যাক আল্লাহ বাঁচিয়েছে। এসেছি নিজেকে মানুষ করতে, কিন্তু সেখানেও অমানুষের দেখা শুধু দেখাই না, জালেমের মতন অত্যাচার করে তারা পুরো কলেজে। কি করবো ভেবে পাচ্ছি না। এসবের মাঝে থাকলে যে নিজেকে মানুষ বানাতে পারবো না। আর যদি স্যারের আসতে আরেকটু দেরি হতো তাহলে হয়তো শ্মশান বানিয়ে ফেলতাম কলেজ ক্যাম্পাসটাকে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলাম। তবে কলেজ শেষ হলে হয়তো কোনো একটা ঝামেলা হবে, সেটা নিয়ে একটু টেনশন লাগছে। দূর, এখন এসব ভেবে লাভ নেই। ক্লাসে মন দেই। দুশ্মনরা আকাশ মাহমুদকে নিয়ে ভাবে, আকাশ মাহমুদ কাউকে নিয়ে ভাবে না। ক্লাসে বসে আছি, স্যার লেকচার দিচ্ছে। চুপচাপ ওনার লেকচার শুনলাম। স্যার যেতেই হাজার জনের হাজারটা প্রশ্ন করতে লাগলো। এই ছেলে, তুমি কি সত্যি মায়ের বডি কাটিয়ে নিয়েছো? আমাদের না কারোরই বিশ্বাস হচ্ছে না। চোখগুলো এখনো ঘুমোটে লাগছে সেই সিচুয়েশনের কথা মনে পড়লে। ভাই দেখো, আমি কাউকে মারি নাই। অনিচ্ছা সত্ত্বেও এমনটা হয়ে গেছে। আর আমি কোনো বীর পুরুষ নই যে একা এতগুলো মানুষের সামনে একজনকে মেরে মাটিতে শুয়ে দিব। আমার কি জানেন মায়া দয়া নেই? হ্যাঁ, আমরা তো তাই বলি যে ছেলেটার কি জানের মর্যাদা নাই। তাহলে তুমি ইচ্ছা করে এমনটা করোনি? না, আমি ইচ্ছা করে এমনটা করিনি। আমার মুখ থেকে না জনক উত্তর শুনে সবাই চুপসে গেল। ধুর, যাক চুপসে, তাতে আমার কি? নিজের প্রচারণা করার জন্য কলেজে আসিনি, এসেছি পড়তে। আর আমি সেটাতেই ফোকাস করব। তবে সবাই বারবার আমাকে এটা কেন জিজ্ঞেস করছে তা আমি জানি, কারণ সবাই চায় মায়ের মুখের উপরে কেউ জবাব দিক। কিন্তু নিরাশ হয় সবাই আমার কথায়। আমি এটাই বুঝি না, ছোট ছোট কীট পতঙ্গগুলো শয়তানকে বশে আনতে চায়। তারা এটা জানে না যেদিন শয়তানের মাথা হাঁটবে সেদিন শয়তান পুরো দুনিয়াকে এক পাশে রেখে সে অপর পাশ থেকে সবার বিপক্ষে একাই কানামাছি খেলবে। সেদিন রক্তের বন্যা কেউ আর ঠেকাতে পারবে না। সে যত বড়ই শয়তান হোক না কেন, গডফাদারকে বক্সে বন্দি করা এতটা সহজ না।
এসব নিয়ে ভাবছিলাম, তখনই অন্য স্যার ক্লাসে আসলো। ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে বের হয়ে দেখি কলেজের গেটের সামনে আয়নাগুলো আমার জন্য অপেক্ষা করছে। আমি অন্য এক ক্লাসমেটের সাহায্য নিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে এলাম। বাসায় এসে দেখি প্রান্ত আমার জন্য গেটের সামনে অপেক্ষা করছে। সে আমাকে দেখতে পেয়ে, কি রে, আজ দেখি তুই মায়ের বডিগার্ডকে মেরে কাট করে দিয়েছিস? আরে না বেটা, সেসব কিছুই হয়নি। বেফাস ভাবে আমার হাত লেগে এমনটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, দেখি তোর হাতটা একটু দেখাতো আমাকে। হাত দেখে কি করবি? আরে এমনি দেখবো, হাতটা দেখা তুই। হাতটা প্রান্তর দিকে এগিয়ে দিলাম। আরে আকাশ, তুই আমায় কি শেখাবি? তুই কি এটা জানিস আমি মানুষের হাত পড়তে পারি? কি বলছিস তুই উল্টা পাল্টা? আরে কিছু না, সব বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে। প্রান্তর কথার আগামাতা কিছুই বুঝতে পারলাম না। কি সব পাগলের মতন কথা বলতেছে। প্রান্তর সাথে বাসায় ঢুকে গেলাম। খেয়ে দিয়ে নিজের রুমে শুয়ে আছি। হঠাৎই আগের কথাগুলো মনে পড়লো। আমি আকাশ কি ছিলাম আর এখন কি অবস্থায় আছি। তবে জানি না নিজেকে এই বেশে কতদিন ধরে রাখতে পারবো। এটা নিয়েই খালি মনের মধ্যে ভয় হয়, কখন না জানি আমার আবার আগের রূপে ফিরে যেতে হয়। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা প্রান্তর ডাকে ঘুম ভাঙলো। আরে তুই এত সময় পড়ে পড়ে কিসের ঘুম আছিস? হ্যাঁ, বিকেল যে হয়েছে, তোর কি সেই খবর আছে? বিকেল বলে হয়েছে, তাতে আমার কি? আরে তোর কি মানে? তুই যে এর আগে এসছিস আজ 2 দিন হলো, তুই কি এই এলাকাটা ঘুরে দেখবি না? না, দেখবো না। আমি ঘুমাবো এখন আরো। না, এখন আর ঘুমানো চলবে না। চল 2 ভাই মিলে এলাকার সীমানা থেকে একটু ঘুরে আসি। কি আর করা, প্রান্তর জন্য বিছানা ছেড়ে উঠতে হলো। পরে দুজনে মিলে এলাকা দেখতে বের হলাম। দুজনে এলাকার এদিক ওদিক চক্কর খাচ্ছি আর এলাকা ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ দেখে কয়েকটা ছেলে দাও ছুরি হাতে নিয়ে এদিকে এগিয়ে আসছে। এটা দেখে প্রান্ত দৌড়ে লুকিয়ে গেল। আমি তো সেখানে বেকুবের মতন দাঁড়িয়ে আছি। এছাড়া কি বা করবো আমি? ছেলেগুলো একদম আমার সামনে চলে আসলো। এসে সোজাসুজি আমার কলার চেপে ধরেছে। এই, তোর সাথে যে প্রান্ত ছিল সে কই? তা তো আমি জানি না। দুজন মিলে হাঁটছিলাম, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। সত্যি সত্যি বল, সে কই? ওর সাথে পুরনো ঝামেলা আছে আমাদের কিছু। ভালোই ভালোই বলছি, ও কই সেটা বলে দে, না হয় তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আরে ভাই, সে কই আমি কেমনে বলবো? আমি আসছি আজ এলাকায় নতুন, তাকে নিয়ে ঘুরতে বের হয়েছি, আর তোমরা এসে আমার কলার ধরে চাপাচাপি করছো। চাপাচাপি না, কোপাকুপি হবে। একটু ওয়েট কর খালি। ভাই আইসে, তারপর তোকে কিমা বানাবো। চুপচাপ দাঁড়িয়ে আছি, ঘন্টার আগামাথা কিছু জানি না। আর তারা এসে আমার শাসাচ্ছে, আবার কাকে জানি ফোনও দিচ্ছে। জি ভাই, মালটাকে পাইনি, তবে তার সাথে আরেকজন ছিল, তাকে পেয়েছি। তাকে এখন আমরা আটকে রেখেছি, আপনি আসেন। ভাই আমি তো আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো ভুল করেছি? না, তুই ভুল করিসনি, তবে ভুল মানুষের সাথে হেঁটেছিস, তার জন্য তোর সাজা হবে আজকে। এখন চুপচাপ দাঁড়িয়ে থাক, দিমাগ গরম করিস না। তাদের কথা মতন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পর একটা বিএম সিরিজের কার এসে সামনে দাঁড়ালো। কে এসে দেখতে পাচ্ছি না, তার ছেলে পেলে আমায় ঘিরে রেখেছে। মালটা কোথায়? বস, মালটা ওই যে। এত সময় চেহারা দেখতে পেলাম লোকটার। লোকটা আমাকে দেখে সেখানে আটকে গেল, এক পাও আর সামনে আগাচ্ছে না। বস, কি হলো? মালটাকে দেখবেন না আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ আর কারো রক্ষা নেই। তোরা বাঘকে খাঁচায় বন্দি করেছিস। জীবনের মায়া যদি থাকে তাহলে এখান থেকে দৌড়ে পালা, নয়তো দাফন করার জন্য লাশটাও খুঁজে পাবে না। এটা বলেই বস নিজে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। কিসের ড্রাইভার কিসের কি, নিজের যান বাঁচানো আগে ফরজ। সাঙ্গ বাঙ্গ সবাই বসের কাণ্ড দেখে অবাক। সবাই এখনো সেখানে দাঁড়িয়ে আছে। বসের কথা যেন তাদের কিছুই বুঝে আসলো না। একটা ছেলে বসকে ফোন লাগায়, অনেক কয়বার রিং করে, কিন্তু বস ফোন ধরে না। শেষমেশ গিয়ে ফোন ধরে। বস, আপনি এভাবে চলে এলেন যে? তোরা এখানে সেখানে রয়ে গেছিস, তাড়াতাড়ি সেখান থেকে পালা। যাকে তোরা আটক করেছিস যে কোনো সাধারণ মানুষ না, সে একটা মনস্টার। প্রাণপ্রিয় ছোট ভাই, তাড়াতাড়ি পালারে তোরা সেখান থেকে, না এসে একাই তোদের সব কয়টাকে গিলে খাবে। তোদের সাথে হয়তো আবার আর শেষ দেখা হবে না। নেতার আমার কথা শুনে সবাই আকাশকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। আকাশে যেন কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। তবে এইটুকু সে বুঝতে পেরেছে হয়তো আকাশকে তাদের বস চেনে। বাসায় চলে এলাম। এসে দেখি প্রান্ত বসে বসে রুমে হাঁপাচ্ছে। কি রে, তুই আমায় ছেড়ে চলে এলি কেন? আর তোদের সাথে ওর কিসের ভেজাল? আগে তুই এটা বল, তোকে ওরা আস্তে ছেড়ে দিয়েছে কি করে? আমি তো তোর জন্য টেনশন করতে করতে মরেই যাচ্ছি।
সে তো আমি নিজে জানি না। তাদের নেতা আসলো, পরে আমায় দেখে সে গাড়ি স্টার্ট করে চলে গেছে। যাক, পরিচিত একটু ঠান্ডা হলো। আরে এখন তো বল, কি ঝামেলা তাদের সাথে তোর? ভাই বলিস না রে, আগে খুব মারামারি করতাম আমি। একবার আমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা মারামারি হয়। তার ছোট ভাইও আমাদের ফ্রেন্ড, সে আমাদের সাথে ঘুটি করেছিল। পরে আমরা মিলে তাকে গেলাই। এরপর থেকে পিন্টু ওর বড় ভাই, সে আমাদের পিছু লাগে। ওর বড় ভাইয়ের মোটামুটি পাওয়ার আছে। ভাই তোরা পারিসও বটে, আর তুই টেনশন নিস না। আজকের পর হয়তো তারা আর তোকে কিছু করবে না। মানে বুঝলাম না, তারা আমায় আজকের পর আর কিছু করবে না? তুই সেটা জানলি কি করে? আরে আমি বললাম হয়তো বা আর কিছু করবে না। এখন চল, আন্টি নাস্তা লাগিয়েছে টেবিলে, খেতে যাব। তারপর দুজনে মিলে খেয়ে নিলাম। সেদিনটা সারাদিন প্রান্ত আর আমি রুমে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে কলেজে যাব। রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রান্ত এখনো পুরোপুরি সুস্থ না, তাছাড়া মায়া তাকে কিছু একটা করে দেওয়ার ভয় আছে। শুধু প্রান্তকে না, মায়া আজ আমাকেও ছাড়বে না। আমি সেই রকমের প্রস্তুতি নিয়ে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি। হঠাৎই দেখি মায়া মাঝ রাস্তায় লোকজন জড়ো করে আমার জন্য বসে আছে। আমি তাদের সামনে যেতেই তারা আমায় রিক্সা থেকে টেনে নামিয়ে ফেললো আর মারতে আরম্ভ করলো। মায়া আমার কাছে এসে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল গালে। এই আমি চললাম, বেটাকে কোনো মতেই তোরা ছাড়বি না, আগ মরা করে ফেলবি একদম। এটা বলে মায়া চলে যায় সেখান থেকে। ভিতরে ভিতরে খুব ভয় হচ্ছে। আল্লাহ না জানি আজ ওদের কি হয়। নিজেকে নিয়ে ভয় নাই, কিন্তু যারা আমায় মারতে এসেছে তাদের নিয়ে ভয় হচ্ছে। আমি যদি একবার আমার রূপ নিয়ে নিই, তাহলে কারোর বাপের সাধ্য নাই আমাকে আটকানোর। মনে মনে খোদার কাছে দোয়া করতে রাখলাম, আল্লাহ তুমি আমার হাত থেকে ওদেরকে রক্ষা করো। তখনই কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে গাড়ি করে। তাদের সবার মুখে কাপড় বাঁধা, কারো চেহারে দেখা যাচ্ছে না। এসেই মায়ের লোকদেরকে ইচ্ছে মতন মারতে শুরু করে। মারতে মারতে রক্তের নহর বানিয়ে ফেলেছে সেখানে। আর আমি তাদের কাণ্ড দেখে থ হয়ে তাকিয়ে আছি তাদের দিকে। কে এরা? মায়ের লোকজন মারকে সবাই মাটির সাথে গড়াগড়ি করছে। কে এরা? আর কেনই বা এমন করে মারছে মায়ের লোকেদের? আবার আমায় চারপাশ থেকে প্রোটেক্ট করে রেখেছে। হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখনই দেখি গতকালে সে পিন্টু গাড়ি থেকে নামছে, যারা প্রান্তকে মারতে এসেছিল। ও এতক্ষণে বুঝতে পারলাম এরা কার ছেলে পেলে। তবে ও হঠাৎ এখানে কেন? তখনই পিন্টু এসে আমায় চমকে দিল। ভাই, আপনি আমায় মাফ করে দেন। গতকালের জন্য আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি। তাই প্লিজ আপনি আমায় মাফ করে দেন। আর কোনোদিন অমন ধারা ভুল হবে না। ভাই, আমি আপনার সামনে ছোটখাটো একটা মশা মাছি। আর কাল আমার ছেলে পেলেরা যা করেছে সেটার জন্য আমি লজ্জিত ভাই। ভাই আমি জানি আপনি সাধারণ কি অসাধারণ। সবাই আপনারা চিনতে ভুল করলেও আমি আপনাদের চিনতে ভুল করিনি। আপনি যদি চান তাহলে আমার মতন কয়েক হাজার সাঙ্গপাঙ্গ তৈরি করতে পারবেন। আপনাকে চিনতে আমি ভুল করিনি ভাই। কোন এক রাতে আমি পালিয়ে এসেছিলাম কান হাতে নিয়ে। সেই রাতে কিছু সংখ্যক ছেলে নিয়ে কয়েক শতাধিক ছেলে পেলেকে চিরতরে নিদ্রায় পাঠিয়ে দিয়েছিলাম। আপনি সেই ভয়ঙ্কর মনস্টার। সেদিন রক্ত স্রোতে আপনার চেহারা ভালো করে দেখতে পারিনি, তবে আপনার আগুনের মতন জলজল করা চোখগুলো আমি দেখেছিলাম। চুপচাপ সবকিছু ভুলে যা। আর আমি কে সেটা যখন জেনেই গেছিস, তাহলে মুখে তালা লাগিয়ে ফেল। আর তোরা মায়ের লোককে মারলি কেন? মায়ের বাবাকে, সেটা কি তোরা জানিস না? ওর বাবার কানে যদি এসব খবর যায়, তাহলে তুই পিন্টুকে তো জীবিত কবর দিয়ে দিবে। না, আপনি কি সেটা আমার মুখ থেকে কেউ জানতে পারবে না। তার মায়ের বাবা যত বড় নেতা হোক না কেন, আপনি তার বাপেরও বাপ। আপনার গায়ে হাত দিবে এমন বুকের পাঠার কারণ নাই এই শহরে। এই শহরে কেন, পুরো দেশে একটা মানুষ পাওয়া যাবে না। আর হ্যাঁ, আমি জানি মায়ের বাবা অনেক পাওয়ারফুল মানুষ, তবে আপনি থাকতে মায়ের বাবা আমাদের একটা লোকও বাঁকা করতে পারবে না। আর তাছাড়া আমরা তো মুখ ঢেকে এসেছি, কেউ আমাদের চিনতে পারবে না। হয়েছে, এবার থাক তোরা, আমি কলেজে যাব। তারপর তাদের বিদায় করে কলেজে চলে এলাম। কলেজে আসার পর মায়া আমায় দেখে তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে, তুই এখনো স্বাভাবিক কি করে? তোকে ওরা মারেনি? আমায় মারবে কি? বিপরীত পক্ষে এসে তোমার লোকদেরকে মেরে গেছে। এই কি বললি তুই? আমায় তুমি বলার সাহস কে দিয়েছে তোকে? কেউ দেয় নাই। তাহলে বললি কেন? ইচ্ছা হয়েছে তাই বলেছি। দাঁড়া, তোর ইচ্ছে বের করছি। এটা বলে ঠাস করে আকাশের দ্বারে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়কে লজ্জায় পড়ে গেলাম, তবে ভাগ্যিস তেমন কেউ দেখেনি। ইচ্ছে করছে মায়াকে থাপ্পড় মেরে এখানে ফেলে রাখি, শুধু মেয়ে বলে বেঁচে গেল। কিরে, এখন কেমন লাগছে? আর কোনো দিন আমায় আপনি ছাড়া তুমি বলার চেষ্টা করবি তো সোজা জুতা মেরে দিব গালে। কোথা থেকে যে আসে ছোট লোকের দল। এই যে গায়ে হাত দিচ্ছেন, কিছু বলি নাই। বংশ নিয়ে ভুলেও কথা বলবেন না, তাহলে কিন্তু ইজ্জত রাখবো না। কি করবি তুই আমার? হ্যাঁ, ইজ্জতের 12টা বাজিয়ে দিব। দেখি তোর কত বড় সাহস, তুই আমার ইজ্জতের 12টা বাজা। কোনো কিছু ভাবা ছাড়াই মায়াকে জোর করে নিজের কাছে নিয়ে আসলাম।
পরে মায়ের ঠোঁট জোড়ায় চুমু বসিয়ে দিলাম। একদম পাক্কা 5 মিনিট চুমু খেয়েছি। সে অনেক জোরাজোরি করেছে ছাড় পাওয়ার জন্য, কিন্তু ছাড়েটাকে ওকে। 5 মিনিট পর মায়াকে ছেড়ে দিলাম। খুব হাঁপাচ্ছে সে, চোখে মুখে পানি চলে এসেছে তার। কুত্তার বাচ্চা, তোর কত বড় কলিজা যে তুই আমায় কিস করিস? তোর তো আজ আমি 12টা বাজিয়ে দিব। তোর মরার সময় হয়ে এসেছে। তুই খালি একটু অপেক্ষা কর, আমি পাপাকে ফোন দিচ্ছি। ওকে দাও দাও, যাকে ফোন দেওয়ার দাও, আমি ভয় পাই না। সে মোবাইল ফোন নিয়ে ওর পাপাকে ফোন দিতে যাবে, তখনই ওর ফোনে একটা ফোন আসে। ম্যাম, হুট করে কোথা থেকে জানি কয়েক শতাধিক ছেলে পেলে চলে আসে। পরে তারা আমাদের বেরহম ভাবে মারতে শুরু করে। তার জন্য আমরা মারটার কিছুই করতে পারিনি। এসব কি হচ্ছে নাকি? তোরা এত ছেলে পেলে থেকে কি করেছিস তাহলে? ম্যাম সরি, আমরা বুঝতে পারছি না কি ঘটেছে আমাদের সাথে। রাখ তুই ফোন। মায়া ফোনটা রেখে দিয়ে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। কি আরো চুমু খেতে ইচ্ছে করছে? তাহলে কাছে আসো, আবার জড়িয়ে ধরে চুমু দেই। তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো। একে তো তোর এই আচরণের জন্য, দুই তোর কারণে আমার ছেলেপেলেরা মার খেয়েছে সেজন্য। কতদিন কাকতালীয় ভাবে বেঁচে যাবি মনে রাখিস। আমি একটা বাঘের মেয়ে যে এক ডাক দিলে পুরো শহর কাঁপে, আর তার মেয়ের সঙ্গেই পাঙ্গা। পাঙ্খা কেটে দেবো তোর, ওয়েট কর খালি। এই শহরের সবাই এক নামে চিনে আমায়, লেডি ডন। তুই যে লেডি ডনের সাথে বেয়াদবি করেছিস, এটার ফল তুই পেয়ে যাবি। তারপর হড়হড়িয়ে আকাশের সামনে থেকে চলে গেল। মায়ের কথা শুনে খুব জোরে হাসি পাচ্ছিল, কিন্তু সাইলেন্ট ছিলাম, কারণ না হয় আরো রেগে যাবে মহারানী। শালার পাওয়ার রে, কি আর বলবো। সে একটা বাঘের মেয়ে, তার বাবা বাঘ, আর আমি এলাকার পোষা কুত্তা। সবই কপাল। দুনিয়ার মানুষ এমনই, শক্তের ভক্ত নরমের জম। শালার এখন যদি নিজের রূপটা ধারণ করি না, তাহলে তোর বাবা এসে আমার জুতা পরিষ্কার করার জন্য সিরিয়াল ধরবে, আর তার মেয়ে হয়ে এসে পার্ট নেয় আমার সামনে। যাক বাপ, আর কিছুই বলবো না। দুনিয়া তোদের রাজত্ব তোরাই কর। ক্লাস করতে চলে গেলাম। মায়া ক্লাস না করে কলেজ থেকে চলে গেছে। তবে মেয়েটার ঠোঁটটা না সেই মিষ্টি ছিল। 5 মিনিট চুমুকেও যেন কম মনে হচ্ছে আমার কাছে। সেসব নিয়ে ভাবছিলাম, তখনই স্যার ক্লাসে আসে। ক্লাস করায় মন দিলাম। স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচার গুলো মন দিয়ে শুনছিলাম। তখনই কয়েকজন পুলিশ ক্লাসরুমে ঢুকে পড়ে। সাথে কয়েকটা দানবও আছে 6 ফুটওয়ালা। পুলিশ এসে আমার কলার চেপে ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে গেল। আর আমি কি করেছি? আপনারা আমায় এভাবে ধরে নিয়ে কোথায় যাচ্ছেন? জমের বাড়ি আরিফ সাহেবের মেয়েকে কিস করছিস? হ্যাঁ, এবার মজা বুঝবি তুই। ও এই ব্যাপার। তার মানে মায়া পুলিশ পাঠিয়েছে আমায় ধরে নিয়ে যাওয়ার জন্য। মেয়েটার যে এত রাগ তা বুঝতেই পারিনি। আমি জানতাম সে আমার উপরে প্রচন্ড খেপা, কিন্তু এত তাড়াতাড়ি আমার 12টা বাজাবে সেটা আমি বুঝতে পারিনি। পুলিশগুলো আমায় টেনে হেসে কলেজ মাঠে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মায়া আর তার সাথে একটা লোক দাঁড়িয়ে আছে। মায়া আমায় দেখতে পেয়ে, বাবা, এই ছোট লোকটা আমার সাথে বেয়াদবি করেছে, ওরে আজকে আমি ছাড়বো না। মায়া এসে আকাশের গালের মতো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। তখনই পেছন থেকে মায়ের সাথে থাকা লোকটা মায়াকে আটকে নেয়। মায়া, তুই বাড়ি যা, আমি ওকে দেখছি। আমার মেয়ের সাথে বেদবি করার ফল ওকে বুঝিয়ে দেব। লোকের কথা শুনে বুঝতে বাকি এলো যে তিনি মায়ের বাবা। মায়া চলে গেল, আর মায়ের বাবা এসে আকাশের কলার চেপে ধরে। এই শুয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার মেয়ের সাথে অসভ্যতা করিস? তুই কি জানিস না মায়া কার মেয়ে? স্যার আমি কিছুই করিনি। মায়া নিজেই আমার সাহসের পরিচয় দিতে বলেছে, তাই আমি তাকে কিস করেছি। জানোয়ারের বাচ্চা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোকে তো আজ আমি। তখনই পুলিশ আলিফ সাহেবকে আটকে ফেলে। স্যার আপনি কি শান্ত হন, আমরা বেটাকে থানায় নিয়ে মজা দেখাচ্ছি। না অফিসার, আপনারা চলে যান। আমার লোকেরা ওকে এখানে মজা বোঝাবে, পুরো কলেজ দেখুক সে কার মেয়ের সাথে অসভ্যতামি করেছে। না হয় আজ বাদে কাল অন্য কেউ সে ভুল করবে। ওকে স্যার, আমরা তাহলে তাকে ছেড়ে দিলাম। আপনার যা ইচ্ছে হয় আপনি তার সাথে করুন। এই গাড়ি থেকে হকি বের করে উদ্যম চালানি খেলাতো বেটাকে এখানে। আলিফ সাহেবের কথা অনুযায়ী তার রক্ষিতারা আমাকে মারতে শুরু করে। মারতে মারতে মাটিতে ফেলে দেয়। আমি টু শব্দ করিনি। তখনই হুট করে কোথা থেকে জানি পিন্টু চলে আসে। স্যার আপনি প্লিজ আপনার লোকেদের মানা করুন যাতে ছেলেটাকে না মারে। এই পিন্টু, হঠাৎ তুই এই ছেলের হয়ে ওখানে করছিস? কোথা থেকে চলে এসেছিস? তুই কি জানিস সে আমার মেয়ের সাথে কি করেছে? স্যার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, যাকে আপনারা মারছেন সে কে, আপনারা তা কেউ জানেন না। এই পিন্টু, বেশি বকবক করিস না, তাহলে তোরও 12টা বাজিয়ে দেবো। স্যার
আপনার দরকার হলে আমায় মারেন, তা প্লিজ ছেলেটাকে ছেড়ে দিন। না হয়তো কাল সকালে কেউ আর এই দুনিয়ায় ভালো দেখতেই পাবে না। যাকে আপনারা মারছেন সে একটা ঘুমন্ত হায়না, একবার ছুটে গেলে সব কয়টা রক্ত পান করা ছাড়া থামবে না। পিন্টু, তুই কি পাগল হয়ে গেছিস? হসপিটালে গিয়ে ডাক্তার দেখা। স্যার আপনার পায়ে পড়ি, ছেলেটাকে ছেড়ে দেন। পিন্টু আলিফ সাহেবের পায়ে পড়ে যায়। তখনই আকাশ পিন্টুকে ইশারা করে বলে চুপ থাকতে। ওকে স্যার, আমি চললাম, আপনাদের যা ইচ্ছা হয় করুন, আমার আর কিচ্ছু বলার নেই। জানেন মায়া জান নেই, তাকে হাজার বলেও বোঝানো যাবে না। পিন্টু সেখান থেকে চলে যায়। আলিফ সাহেবের লোক আকাশকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। আকাশ মাটিতে পড়ে আছে। তখন কলেজের গেট থেকে 11টা হায়না প্রবেশ করে হাতে বিশাল বড় বড় অস্ত্র নিয়ে। আলিফ সাহেব হায়নাগুলোকে দেখে থরথর করে কাঁপতে শুরু করে। হায়না একটা চেঁচিয়ে বলে ওঠে, আজ রক্তের বন্যা বরাবর এই কলেজ মাঠে। হায়নার গলার শব্দ শুনে আকাশ মাটিতে শুয়ে সজোরে হাসতে আরম্ভ করে। मैंने बोला था मेरा दिमाग घाटी तो দুর্ঘটনা ঘাটি। এখন কার বাপের শব্দ আছে দেখি, পারলে তোরা আমার রক্ত খাওয়া থেকে আটকা। মাটি থেকে উঠে দাঁড়ালাম, কিন্তু নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারছি না, ঢুলে পড়ে যাচ্ছিলাম বারবার। তখনই হায়নার দল এসে আমায় ধরে ফেলে। ভাই আপনি ঠিক আছেন তো? আপনার এই অবস্থা যে করেছে তাদের তো আর শ্মশান ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। হ্যাঁ আমি ঠিক আছি, আর তোদের কিছু করতে হবে না, ওদের আমি দেখছি। তোরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখ। পুরো কলেজ হা হয়ে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। এ যেন একটা নেমে এসেছে কলেজ মাঠে। সবাই হাইনাগুলোর ভয়ে দৌড়ে যে যার মতো নিজেকে আড়াল করে ফেলে। হাইনা একটা হাত থেকে মেশিন একটা হাতে উঠিয়ে নিলাম। আমায় মারিস? তোদের কত বড় সাহস! আজ মেশিনের ডাক দিয়ে মেরে আলিফ সাহেবের মস্তক কয়েক ভাগে বিভক্ত করে ফেলবো। মেশিন দিয়ে আলিফ সাহেবের দিকে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম। আলিফ সাহেবের ঘুমন্ত বাঘকে জাগাতে হয় না, না হয় নিজের এই প্রাণ হারানোর ভয় থাকে। কিন্তু আপনি সেটাই করলেন। এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? এই ছেলে, তুই কাকে কি করে বলছিস? তুই জানিস না আমি কে, আমার কত পাওয়ার? আমি চাইলে তোকে এখানে মেরে পুঁতে ফেলতে পারি। আলিফ সাহেব, আপনার কথা শুনে প্রচুর হাসি পাচ্ছে। আপনি যা বললেন তা কখনোই পারবেন না, কারণ এই যে দেখছেন হায়নাগুলো এক একটা রক্তচোষা হায়না। একটা হায়না যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে 3 অক্ষরের আলিফ নামের মতন আপনাকেও মেরে 3টা খণ্ডে বিভক্ত করে ফেলবে। এই তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? ছোকরাটারে সব কয়টার মেয়ে কুমার পাঠিয়ে দে। বদমাইশটা অনেক কথা বলেছে, আমিও দেখতে চাই ওর কত বড় স্পর্ধা। সে আমায় হুমকি দেয়। মায়ের চেয়েও মেজাজটা শান্ত করে রেখেছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে সব কয়টায় 12টা বাজাতেই হবে। মেশিনের ডাকটা উল্টো ঘুরিয়ে আলিফ সাহেবের মাথায় বাড়ি দিতে ধরলাম। তখনই ধপাস করে উল্টো আমি মাটিতে পড়ে গেলাম। এমন সময় চিফ মিনিস্টারের গাড়ি কলেজের গেট দিয়ে প্রবেশ করে। আলিফ সাহেব চিফ মিনিস্টারকে দেখে স্যালুট দিয়ে দাঁড়িয়ে পড়ে। চিফ মিনিস্টার তার সালামের উত্তর না নিয়ে সোজা আলিফ সাহেবের কলারের মধ্যে ধরে ফেলে। এই জানোয়ার, তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই জানিস এই ছেলে যদি কিছু হয় তাহলে কবরের তলে গিয়ে লুকাতেও শান্তি পাবি না। সেখান থেকে তুলে আবার হত্যা করবে তোকে। শুধু তোকে না, সাথে আমাকে উপরে টিকিট ধরিয়ে দেবে। মিনিস্টার সাহেব, আপনি এসব কি বলছেন? উল্টো পাল্টা এইটুকু ছেলের কিসের এত ক্ষমতা? বাপ, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বিশ্বাস কর, যে এই 11 জনকে চোখের সামনে দাঁড়িয়ে আছে না, দেখছিস, এগুলো কোনো মানুষ না, এগুলো এক একটা চিতাবাঘ। এখান থেকে একজনও যদি তোর বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে তোর বংশসহ কবরে তলি পাঠিয়ে দেবে। মিনিস্টার সাহেব, সত্যি আমার মাথায় কিছু কাজ করছে না। আরে বেটা, তোর মোটা মাথার গোষ্ঠী বাড়ি। আগে নিজের যান বাঁচানো ফরজ। তুই যা, জাহান্নামে যা। আমি এই ছেলেকে নিয়ে আগে হসপিটালে যাই, না হয় বেটা পরে আমাকেও ছাড়বে না। চিফ মিনিস্টার নিজে আকাশকে মাটি থেকে গড়ে তুলে নেয়। পরে আকাশকে নিয়ে সোজা হাসপাতালে চলে যায়। হায়নাগুলো গাড়ি নিয়ে মিনিস্টারের সাথে সাথে হাসপাতালে যায়। আলিফ সাহেব তখন সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। পিন্টু ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তামাশা দেখছিল। সে আলিফ সাহেবের মুখে হতাশা দেখে ভেতরে আসে। স্যার আপনি বলেছিলেন এই ছেলে কোনো যেমন তেমন ছেলে না। এই ছেলেকে মারা এত সহজ না। আর যদি কেউ ভুলে মেরেও দেয়, তাহলে তাকে যে কবরস্থানে দাফন করবে সেই কবরস্থানের সব মুর্দারা কবর থেকে উঠে পালাবে। এই ছেলে এমন এক খতরনাক ভাইরাস। স্যার এখন আমি চললাম। আর যাওয়ার আগে একটা কথা বলেছে, কয়েকজন হুজুরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আগ থেকে খবর দিয়ে রাখেন, যেন তারা আপনার জানাজা করে। না হয় এমন বেরকম ভাবে আপনাকে মারবে যে হুজুররা আপনার লাশ দেখার পর কেউ জানাজা পড়ানো তো দূরের কথা, আপনার লাশের কাছে মশামাছি পর্যন্ত ভয় পেয়ে যাবে। এই পিন্টু, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? না স্যার, আপনার সতর্ক করছি, কারণ এই চিতাবাঘটাকে আহার করতে আমি নিজ চোখে দেখেছি। এবার চললাম স্যার। পিন্টু সেখান থেকে চলে আসে। আলিফ সাহেবের মাথায় এখনো ঢুকছে না যে কে এই ছেলে, আর কিসের এত পাওয়ার এই ছেলে, যে মিনিস্টার পর্যন্ত মরণের ভয় ছুটে এসেছে। দেখ,
মাথাটা যেন জ্যাম হয়ে গেছে, বাড়িতে যাওয়ার দরকার, না হয় মাথা আরো জ্যাম হয়ে যাবে। পরে তিনি বাসায় চলে যায়। অন্যদিকে আকাশকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। প্রান্ত বাসার মানুষ খবর পেয়ে তাড়াতাড়ি দৌড়ে হসপিটালে আসে। এসে দেখে চিফ মিনিস্টার আকাশের পাশে বসে আছে। প্রান্তের পরিবার চিফ মিনিস্টারকে দেখে থতমত খেয়ে যায়। প্রান্ত ডাক্তারকে জিজ্ঞেস করে, আকাশ এখন কেমন আছে? আপনার ওর ট্রিটমেন্ট করছেন তো ভালো করে? ইনশাআল্লাহ মোটামুটি ভালো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চিফ মিনিস্টার নিজে তদারকি করে নিয়ে এসেছে সেখানে ভালো করে ট্রিটমেন্ট হবে না মানে? যাক, তাহলে আকাশ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তবে 2-1 দিন হসপিটালে রেখে পরে তোমরা বাসায় নিয়ে যেও। আচ্ছা ডক্টর। প্রান্ত আকাশের কেবিনে ঢোকে। তখনই চিফ মিনিস্টার তাদেরকে বলে, এই ছেলে তোমাদের বাড়িতে উঠছে মনে হয়। হ্যাঁ স্যার, সে আমাদের বাসাতেই থাকে। আচ্ছা ঠিক আছে, তবে তোমার কিন্তু ওর ভালোভাবে খেয়াল রাখো, ওর জন্য কোনো কিছু কমতি না হয়। টাকা পয়সা দরকার হলে আমাকে ফোন দেবে। এই যে ধরো আমার কার্ড, যে কোনো দরকার পড়লেই আমাকে স্মরণ করিও। আচ্ছা স্যার, তবে একটা জিনিস মাথায় কাজ করছে না, কে আকাশ? আর চিফ মিনিস্টার কেন ওকে নিয়ে হসপিটালে আসলো? মাথা তো কিছুই খেলছে না। না, আকাশ সুস্থ, তার থেকে এসব উত্তর জানবো। কথাটা মনে মনে বললো প্রান্ত। রাতের দিকে আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশকে আরো 2 দিন হসপিটালে রেখে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই 2 দিন হায়নাগুলো পুরো হসপিটালে পাহারা দিয়েছে, সেই জন্য আকাশের ক্ষতি করতে না পারে। বাড়িতে নিয়ে আসার পর আকাশ রাতের বেলা বিছানায় শুয়ে আছে। তখন প্রান্ত আকাশের রুমে আসে। আকাশ, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বল। তুই কে? সত্যি করে বল, কি তোর পরিচয়? আর তোকে আরিফ সাহেব মেরেছে, সেখান থেকে চিফ মিনিস্টার কেন তোকে উদ্ধার করলো? আরে আমি কে মানি? আমি কি সব আবল তাবল বকছিস? হ্যাঁ, সত্যিটা জানতে চাই আকাশ। আমি আকাশ মাহমুদ। আর চিফ মিনিস্টার কেন আমায় উদ্ধার করেছে তা আমি জানি না। আমি সাধারণ একটা মানুষ। ভাই, তুই আমার ধাঁধা পড়াবি? আমি জানি তোর এই পরিচয়টা নকল, তোর লোকানো একটা পরিচয় আছে। না হয় এত বড় কর্মকর্তা তুমি বাঁচতে আসতো না। আমি গলায় জোর দিয়ে বলতে পারবো তুই আকাশ মাহমুদ না। তুই যখন মোটামুটি শিওর হয়ে গিয়েছিস আমি আকাশ মাহমুদ না, আমার আরো একটা পরিচয় আছে, তাহলে এত বকবক করছিস কেন? ভাই বল না প্লিজ। আমি কে সেটা এখন বলবো না, সেটা সময় আপনা আপনি জেনে যাবি। এখন প্লিজ এসব নিয়ে আর কথা তুলিস না। আচ্ছা ঠিক আছে। এভাবে 4-5 দিন কাটে। এখন আকাশ মোটামুটি সুস্থ কলেজে যাওয়ার জন্য, কিন্তু এখন তিনি কলেজে যায়নি। আকাশ সুস্থ হওয়ার পর দুজনে একসাথে কলেজে যাওয়ার জন্য রওনা হলো। কলেজে পৌঁছে দেখে ক্লাস শুরু হতে আরো সময় বাকি আছে, তাই দুজনে বসে বসে ক্লাসরুমের বাইরে আড্ডা দিচ্ছিল। সবাই আকাশের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বারবার। কলেজের সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছিল? তবে কেউ সাহস করে জিজ্ঞাসা করতে পারছে না। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে উচ্চ বংশের মনে হয় কেউ, কিন্তু ছেলেটাকে বাঁচানোর জন্য চিফ মিনিস্টার নিজে কলেজে চলে এসেছে। এবার হুট করে দানব কয়েকটা কলেজে ঢুকে পড়ে। ক্লাস শুরু হয়। আকাশ প্রান্ত দুজনে ক্লাসে বসে বসে লেকচার শুনছে, তবে আকাশের ক্লাসের দিকে কোনো মন নেই। এসেছিলাম খারাপ পরিবেশ ছেড়ে ভালো কিছু করতে, কিন্তু এই শহরের পরিবেশটা যে আরো দূষিত তা কখনো জানতামই না। না, মায়ের বাবা যদি আর বাড়াবাড়ি না করে তাহলে আমিও সব ভুলে যাব, কিন্তু আবার যদি কিছু করার ট্রাই করে তাহলে সত্যি এবার দাফন কাফনের ব্যবস্থা আমি নিজেই করব। আরেক সাহেব তো ঠান করে রেখেছে যে এই ছেলেকে সে কোনো মতেই ছাড়বে না, তার জন্য চিফ মিনিস্টার ও কলার ধরে রেখেছে। এই ছেলেকে তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আজ কলেজের বাইরে আমি আমার সমস্ত ছেলে পেলে নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর ওই বদমাইশটার 12টা বাজাবো। ঠিক ঠিক, তিনি তাই করেন। তেনার সমস্ত ছেলেগুলো নিয়ে দাঁড়িয়ে থাকেন। আকাশ আর প্রান্ত ক্লাস শেষ করে বের হয়। তখন তারা দেখতে পায় কলেজের বাইরে অনেক ছেলে পেলে, এত ছেলেপেলে যে কলেজের বাইরে কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। মায়াও এসেছে। ওকে আলিফ সাহেব, আজ আমার খেল দেখতে পারবেন। আকাশ, এখন কি করবি রে? আরিফ সাহেব তো পুরো দলবল নিয়ে চলে এসছে। তুই নিজেকে সেভ কর, আমি আমারটা দেখছি। প্রান্ত ক্লাসরুমের ভেতরে ঢুকে পড়ে আবার, আর আকাশ সামনের দিকে এগিয়ে যায়। এই বদমাইশ, এবার পালাবি কোথায়? দেখ আমার কত ছেলে পেলে, সব কয়টা মিলে আজ তোর 12টা বাজাবে। আরে আলিফ সাহেব, আমি পালাইতে আসি নাই, তোদের উল্টো ধাওয়া করতে আসছি। আজ তোরা সবকটা চামচিকা এক জায়গায় আটকে গেছিস। এই তোরা মার সব কয়টা গিয়ে, আজ তোকে এমন মারবি যেন সোজা মৃত্যুর দরজায় চলে যায় সে। আলিফ সাহেবের কথা অনুযায়ী ছেলেগুলো আকাশকে মারতে আসে। তখন সেই 11টা হায়না এসে কোথা থেকে যেন সব করে ওপর ঝাঁপিয়ে পড়ে। এমন ভাবে দাস করেছে মাটির উপরে যেন গণনা করেও শেষ করা যাবে না। আলিফ সাহেব ভরপুর ছেড়ে নিয়ে এসেছে,
সে বাকিদের অর্ডার করে আকাশকে মারার জন্য, কিন্তু সে তখনই পেছনে ফিরে দেখতে পায় যে তার পেছনে কেউ নেই, সব কয়টা মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর বিশাল একটা হায়নার দল আরিফ সাহেবের দিকে আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এই যে মিস্টার আলী, মারবি না আমায়? খুব তো বড় বড় কথা বলছিলি যে আমায় মারবি, তোর অনেক পাওয়ার। দেখি এবার দেখা দেখি তোর পাওয়ার। আমিও দেখতে চাই তুই কত বড় খেলোয়াড়। কে তুমি? আমি তোর বাপ। তুই না আমার মারতে হাজার খানিক ছেলে পেলে নিয়ে এসেছিস, আর তুই না এই শহরের নাম করা নেতা। তো এবার মেরে দেখা। আকাশের কথা শুনে আরিফ সাহেবের বুক ধরপড় করে কাঁপতে শুরু করে। তারপরে হায়নাগুলো আলিফ সাহেবের দিকে রক্ত চোষার মতো তাকিয়ে আছে। আকাশ একবার বলা মাত্রই আলিফ সাহেব যেন হায়নাগুলো টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই। ধর নে পিস্তল। পিস্তলটা আলিফ সাহেবের দিকে ছুড়ে মারলাম। এটা দিয়ে আমায় গুলি করে মেরে ফেল, না হয় তুই আজ এখান থেকে জীবিত যাইতে পারবি না। সম্মান দিতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু তুই সেটা ঠুকরে দিয়েছিস। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? মায়া আকাশের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। চোখের ভাষায় মায়া তার বাবাকে ক্ষমা করে দিতে বলছে। এই ছেলে, প্লিজ আমার বাবাকে ক্ষমা করে দাও, ওনাকে কিছু করিও না। কেন? এখন কেন? অনেক তো বড় বড় কথা বলেছিলি যে আমি ছোট লোক, আমায় মেরে কুমায় পাঠিয়ে দিবি, কিন্তু এখন এসব থার্ড ক্লাস মার্কা থামকি কোথায় গেল? প্লিজ, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। তুমি কি সেটা আমরা না জেনেই তোমার সাথে বাজে ব্যবহার করেছি। প্লিজ আকাশ, আমাদের মাফ করে দাও। মেয়েটার কথা শুনে কেমন যেন নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করতে লাগলো। আচ্ছা যাও, ছেড়ে দিলাম তোমার বাবাকে। নেক্সট টাইম পাওয়ারের অপব্যবহার করতে বারণ করিও, আর তুমি নিজেও একটু কম করিও পাওয়ারের অপব্যবহার। না, আর কোনোদিন পাওয়ারের অপব্যবহার করব না আমি। ওকে, আমি চললাম। বাবা, তুমি কে? তোমার পরিচয়টা বলে দাও। বেশি কিছু বলবো না আমার সম্পর্কে, তবে এটুকু ধরে রাখেন, আমি কোমায় চলে যাওয়া এক হায়না। যেদিন আমি নিজের রূপে চলে আসবো সেদিন না অনেক মানুষের চোখের ঘুম হারাম হয়ে যাবে। তো এবার চললাম। আকাশ এসব বলে চলে গেল। হায়নাগুলো নিজের মতো চলে গেছে, কিন্তু আরিফ সাহেব এখনো থরথর করে কাঁপছে সেই জায়গায়। বাবা, তুমি টেনশন করো না, আজকের অপমানের প্রতিশোধ আমি নিবই, সে যে হবে হোক। তবে এটা মাথায় রাখিও যে তোমার মেয়েও অনেক নাম কামিয়েছে। তোমার মেয়ে এমনি এমনি লেডি ডন হয়নি, তোমার মেয়েরও আলাদা একটা শক্তিশালী ফোর্স আছে। এমন হয় না, তোমার মেয়ের টিমেও আছে। শুধু সময়ের অপেক্ষা করো, আমি আমার পুরো টিমকে নিয়ে সব কটাকে শেষ করব। মারে, এসব করতে যাস না। আজ যা দেখলাম তারপরে মনে হয় না তুই তোর পুরো ড্রাগন টিমকে দিয়েও ওর কিছু করতে পারবি। বাবা, তুমি ভালো করেই জানো আমার রাগ সম্পর্কে। সে আমায় আর তোমায় অপমান করে গেছে, তার রক্ত না চুষেই আমি শান্ত হব না। হয়েছে, এখন বাড়ি চল, পরেরটা পরে দেখা যাবে। তারপর তিনারা বাড়ি চলে যায়। এদিকে পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। কারণ মাথায় ঢুকছে না যে কে এই ছেলে, আর কি তার পরিচয়। যেই ছেলে এই শহরের নাম করা নেতা আলিফ সাহেবের চোখের ঘুম হারাম করে ফেলতে পারে, সবার মাথা যেন হ্যাং করে আছে। এই প্রান্ত, চল বাসায়। দোস্ত, তোকে দেখে আমার সত্যি ভয় করছে। কে তুই, প্লিজ বলবি? আর তোর এত পাওয়ার যে তুই আরিফ সাহেবকে পর্যন্ত ছাড়িয়ে না, প্লিজ বল না কে তুই। প্রান্ত, এখনো সময় আসেনি আমার পরিচয় জানার। আমি বললাম তো, সময় আসলে তুই নিজে জেনে যাবি। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু তোর ওই দানবগুলো আমাদের কিছু করবে না তো আবার? তুই কি পাগল নাকি? ওরা তোদের কেন কিছু করতে যাবে? এটাই বললাম। দেখো, আমি কখনো খারাপকে সাপোর্ট করি না, সবসময় ভালো সাপোর্টেই থাকি। সো টেনশন মুক্ত থাকো। তবে যে আমার সাথে আঙুল বাঁকা করবে তাকে আমি কবর থেকে তুলে মারবো। সে মরে গেলেও তার লাশকে কুপিয়ে টুকরো টুকরো করবো। ভাইরে ভাই, তুই কোন লেভেলের মাল সেটা আমার অনেকটাই বুঝে এসে গেছে। আসলে মানুষের উপরটা দেখে কখনো বিবেচনা করা যায় না যে মানুষটা কেমন। ধুর, তোর লেকচার অনেক হয়েছে, এবার ঘরে চল। তারপর দুজনে ঘরে চলে আসলাম। ঘরে এসে খেয়ে দিয়ে রেস্ট করে বিকালের দিকে প্রান্তকে নিয়ে হাঁটতে বের হয়েছি। প্রান্ত এমন ভাবে রাস্তার মধ্যে বুক ফুলিয়ে হাঁটছে যেন মনে হয় সে কোনো বড় মাপের কর্মকর্তা। প্রান্ত, কি ব্যাপার? আজ খুব জোশে মনে হচ্ছে। কিন্তু এখনো তোর উপরে খ্যাপা। সে যদি তোকে এই অবস্থায় রাস্তার মধ্যে পায় তাহলে তো তোর 12টা বাঁচিয়ে দিবে। আরে দূর বেটা, ওসব পেটে খাওয়ার সময় নেই আমার এখন। ওসবকে আমি এখন গুনিও না। পিন্টু হুট করে কোথা থেকে জানি চলে আসে। ওই যে দেখ পিন্টু, এবার তোকে কিরা বানাবে। দোস্ত, প্লিজ তুই বাঁচা।
কিরে তোর বীরত্ব এখন কোথায় গেল? তুই না বলে কাউকে গুনিস না? আরে বেটা, সেটা তো তুই সাথে আছিস তাই বলেছি, কিন্তু এখন দেখ তার সাথে কত ছেড়ে পেলে। সে যদি সত্যি এসে আমাকে কিভাবে বানিয়ে দেয়। আরে পাগলা, টেনশন করিস না, আমি আছি তোর সাথে। পিন্টু এসে আমার সাথে দেখা করে। ভাই কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু হঠাৎ আমার কাছে কি কারণে? না প্রান্তকে মারতে এসেছো? আরে না ভাই, কি যে বলেন আপনি। আমি এসেছি আপনার সাথে দেখা করতে, আর তাছাড়া প্রান্তর গায়ে কোনোদিনও আমি হাত দিব না। আমারও জানার ভয় আছে ভাই, আমি এত সহজে দুনিয়া ছাড়তে চাই না। হ্যাঁ তো বলো, কেন দেখা করতে এসেছো? ভাই আমি প্রান্তর কাছে মাপ চাইতে এসেছি। প্রান্ত আমার ভুল হয়ে গেছে, আর যদি জানতাম তুমি সাথে করে করে চিতাবাগ টেনে ঘুরে বেড়াচ্ছ, তাহলে কোনোদিনও তোমায় মারতে আসতাম না। হ্যাঁ এখন কেন? খুব তো দাবট দেখেছিলাম, এখন কই গেল ওইসব দাবট? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। হ্যাঁ মনে রাখি কিন্তু, এরপর যদি আমার সাথে লাগতে আসেন তাহলে কিন্তু আকাশ আপনাদের কাউকে ছাড়বে না। না ভাই, মরে যাবো, তাও সব কথা ভাববো না। আর আকাশ ভাই, আমি প্রথম দেখাতেই চিনে ফেলেছি আপনি কে। না হয়তো আজ আমি কবরের তলে থাকতাম। ভাই ধন্যবাদ, আমি মাফ করে দিয়েছেন। হয়েছে হয়েছে, থাক আর ওসব লাগবে না। শুধু একটাই কথা বলি, পাওয়ার অপব্যবহার করো না কোনো সময়। না ভাই, আর কোনোদিনও করবো না। আর ভাই আপনার কোনো সমস্যা হলে আমায় জানাবেন প্লিজ, আপনার জন্য আমার জানও দিতে রাখি আমি। থাকটা আর লাগবে না, তবে যেটা বলেছি সেটা পালন করিও। এবার চললাম আমি। প্রান্তকে নিয়ে বাসায় চলে আসলাম। দিনটা প্রান্তর বাসার সবার সাথে হাসি খুশিতেই কাটলো। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার জন্য প্রান্তর সাথে বের হয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখন দেখি কলেজের সিনিয়র ভাইয়া আমায় মাথা নুইয়ে সালাম দিচ্ছে। কি হলো রে প্রান্ত, ওদের যারা কলেজে দাদাগিরি করতো তারা আজ আমায় সালাম দিচ্ছে? তুই কে আর তোর পাওয়ার কতটুকু সেটা সবাই জেনে গেছে। বাহ, পাওয়ারের এত মূল্য দুনিয়ায় যে একটু পাওয়ার দেখালেই দুনিয়া তার হাতের মুঠোয়। হ্যাঁ এটাই তো দুনিয়া নিয়ম। আচ্ছা চল কলেজের ভিতরে চল। কলেজের ভিতরে ঢুকতে ঢুকতে কম হলেও 100 জন সালাম দিয়েছে। কি হচ্ছেটা কি? সবাই এমন কেন শুরু করলো? আমি তো সম্মান চাইনি, আমি নর্মাল ভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু সবাই তো শুরু করেছে, কি আর বলবো। আকাশ তো এখনো জানে না যে শুধু সম্মান না, এই কলেজে সবার মুখে মুখে তার নাম ছড়িয়ে আছে। সবাই এটা মানতে শুরু করে দিয়েছে যে এই কলেজে কোনো একটা চিরাবাগ হস্তক্ষেপ করেছে, কোনো এক ভয়ঙ্কর বাঘ এই কলেজে সবার সাথে চলাফেরা করছে। আকাশ ক্লাসরুমে ঢুকতে সবাই আকাশ মাহমুদ বলে চেঁচিয়ে উঠল। আরে বাপরে, কি হলোটা কি? সবাই আমাকে অবাক করিয়ে দিয়েছে, আমায় জড়িয়ে ধরলো। সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে। পুরো কলেজ যেন আকাশ মাহমুদ নামে রোল পড়ে গেছে। মেয়ে নাই ছেলে নাই, আমাকে চিনে না। এই কলেজে এমন একটা মানুষও বাকি নাই। সবার কাছে যেন আমার নাম পৌঁছে গেছে। আমিও সবার সাথে মিশে গেলাম। একটু পর স্যার এসে ক্লাস করাতে শুরু করলো। আমি বসে বসে স্যারের লেকচার শুনছি। তখনই মায়া ক্লাসে আসে। সে স্যারের অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। সবাই তো অবাক, তবে আমি কোনো অবাক হইনি, কারণ বড় লোকের দুলালিরা একটু পাওয়ার দেখাবে, এটাই স্বাভাবিক। তবে সে তার পরবর্তী কাজে আমায়ও অবাক করিয়ে দেওয়া থেকে বাকি রাখলো না। সে ক্লাসরুমে ঢুকে যা করলো তাতে তো আমার না, শুধু পুরো ক্লাসের সবারই হুঁশ উড়ে গেল। সে এসে সোজা আমার পাশে রিমা নামের এক মেয়ে বসা ছিল, তার ব্যাগ উঠিয়ে ফিক্কা মারে। এই রিমা, সর তুই, আমি আকাশের পাশে বসবো। আরে মায়া, আজিব তো, কি সমস্যা তোর? হ্যাঁ, তুই আমার ব্যাগে এভাবে ফিক্কা কেন মারলি? মেরেছি, বেশ করেছি। বেশি করলে তোকেও ফিক্কা মারবো। ভালো যাস তো জায়গা ছাড়, আমি ওর পাশে বসবো। মায়ার কাণ্ড দেখে তো পুরাই অবাক। আল্লাহ, কি করছে কি মেয়েটা? হঠাৎ তার মাথায় কোন ধরনের ভূত চেপে বসলো? না, আমি উঠবো না। আকাশ আমাদের খুব ভালো বন্ধু, তার সাথে আমি বসবো। আকাশ না, তুই তো বড় লোক বাপের দুলানি। তুই আজ ওর পাশে বসার জন্য লাফালাফি কেন করছিস? রিমা, বাড়াবাড়ি করিস না। আমি ওর পাশে বসবো তো বসবো। না, আমি সরবো না। তোর যা কর কর। আর শোন, একটা কথা মাথায় রাখিস, তোর বাবার এখন আর আমরা গায়ে মাখি না। তোর বাবার কতটুকু ক্ষমতা তা আমরা দেখে নিয়েছি। এতদিন মুখ বুঝে সহ্য করেছি তোকে, তোর অসৎ আচরণকে, কিন্তু এখন তোর মুখের উপর জবাব দেওয়ার মতন তাকে পেয়ে গেছি আমরা। সো একদম গলাবাজি করবি না। স্যার, আপনি রিমাকে আকাশের পাশ থেকে উঠতে বলেন। আমার কিন্তু চরম রাগ হচ্ছে। সেটা আমি জানি না মায়া, তোমার কিছু বলার হলে তুমি আকাশকে বলো, কারণ সে এখন এই কলেজের মাথা। মায়া স্যারের কথা অনুযায়ী আকাশকে বলে,
আকাশ, ওকে তোমার পাশ থেকে উঠতে বলো, আমি তোমার পাশে বসবো। সরি, সেটা হচ্ছে না। রিমা আমার পাশেই বসবে। আকাশের মুখে না শুনে মায়ের চোখ মুখ যেন একদম কালো হয়ে গেছে। সে অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মায়ার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন সে এখনই কান্না করে দিবে। তাই রিমাকে উঠে অন্য জায়গায় বসতে বললাম। রিমা আমার কথা মতন উঠে অন্য জায়গায় বসলো, আর মায়া এসে আমার পাশে বসে। আমার পাশে বসতে পেরে যেন তার চোখে মুখে আনন্দের ছাপ দেখতে পেলাম আমি। ধন্যবাদ আকাশ। আমি কোনো উত্তর দিলাম না। স্যার লেকচার দেওয়া শুরু করেছে। আমি স্যারের লেকচার শোনায় মন দিলাম। হঠাৎই মায়া আমার হাত চেপে ধরলো। আকাশ, আমি সরি, আমি না জেনে তোমার সাথে অন্যায় করে ফেলেছি, প্লিজ আমায় মাফ করে দাও। এখানে মাফের কিছু নেই মায়া, তবে তুমি যেটা করেছো সেটা ভুল। পারলে নিজ থেকে শুধরে যাও। সত্যি আমি শুধরে যাব, প্লিজ একটা সুযোগ দাও আমায়। এখানে সুযোগের কি হলো মায়া? নিজের খারাপই নিজেই শুধরাও, তাহলেই হবে। আকাশ, সেদিন না তুমি আমায় কিস করেছিলে, বিশ্বাস করো আমি তারপর থেকে কেমন যেন হয়ে গিয়েছি। আমি তোমাকে সেই অধিকারটা সারা জীবনের জন্য দিতে চাই। মায়া, কি সব বলছো উল্টাপাল্টা? আমার কোনো অধিকার দরকার নেই, একা আছি, ভালোই আছি। না, আমি তোমাকে চাই। বলে আকাশের হাত আরো শক্ত করে চেপে ধরল। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। মায়া, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। এসব কিছু করবে জানলে কখনোই তোমাকে আমার পাশে বসতে দিতাম না। আকাশ, প্লিজ একটা বার তুমি আমায় সুযোগ দাও। দেখ, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। স্যার, আমি চললাম, আমার আর ক্লাস করতে ইচ্ছে করছে না। আকাশ স্যারকে বলে ক্লাস থেকে বের হয়ে আসলো। আকাশের পিছন পিছনে মায়াও বের হয়ে আসলো ক্লাস থেকে, তবে অনুমতি ছাড়া। আকাশ এসে কলেজ ক্যান্টিনে বসে আছে, মায়াও তার পিছু পিছু ক্যান্টিনে আসে। এই তুমি আমার পিছনে পিছনে এখানেও চলে এসেছো? আকাশ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আসলে মায়া, কি আমার সাথে পেরে উঠতে না পেরে নতুন চাল চালছো? আকাশ, বিশ্বাস করো, সত্যি তোমায় আমি ভালোবেসেছি। আমি তো তোমাকে ভালোবাসি না, আর তাছাড়া তোমাকে আমি কেন, কেউ তোমাকে ভালোবাসবে না। তোমার যে চাল চলন, তাতে ভালোবাসা তো দূরের কথা, সেসব নিয়েও কেউ ভাববে না। কিন্তু আকাশ, আমি তোমায় নিয়ে সেসব ভাবি। প্লিজ একটা সুযোগ দাও না, আমি সত্যি তোমার জন্য বদলে যাব। বদলে কি হবে? আমার মনে তো তোমাকে নিয়ে কোনো ভালোবাসা নেই। তার মানে কি তুমি আমায় ভুল শুধরাতে সুযোগ দিবে না? আমি তো সেসব কিছুই বলিনি মায়া। তাহলে একটা সুযোগ দাও না। আমি জানি না আমি তোমায় কিভাবে এতটা ভালোবেসে ফেলেছি। শুধু ভালো না, অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তোমার কাছে একটা সুযোগ ভিক্ষা চাই। মেয়েটার কথা শুনে মায়া লেগে গেল। আচ্ছা যাও, একটা সুযোগ দিলাম, তবে 2 মাস সময় তোমার হাতে। এই কয়দিনে তুমি আমায় পারলে নিজে করে নাও। পারলে আমার মনে ভালোবাসা সৃষ্টি করো, তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। আচ্ছা ঠিক আছে, 2 মাসে তোমাকে আমি ভালোবাসা দিয়ে নিজের করে নেব। তবে হ্যাঁ, কোনো রকমের অন্যায় আচরণ বা জুলুম তুমি আমার উপরে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কোনো অন্যায় বা জুলুম আমি করব না। ভালোবাসা দিয়ে তোমায় আমি আদায় করে নেব। ওকে, তাহলে এখন থাকো, ক্লাস ছুটি হবে একটু পর। প্রান্ত বের হবে এখন, বাসায় যেতে হবে আমার। একটু পর ক্লাস ছুটি হলো, আমি আর প্রান্ত বাসায় চলে এলাম। তবে মনে মনে মায়ার কথা ভাবছিলাম, তাকে কি সুযোগ দিয়ে আমি নিজের বিপদ ডেকে আনছি? না, প্রান্তর সাথে এসব নিয়ে একটু আলোচনা করা দরকার। প্রান্ত, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। মায়া আমায় ভালোবাসার অফার করেছে। তাকে আমি 2 মাস সময় দিয়েছি আমায় নিজের করে নিতে। তবে তাকে আমি ভালোবাসি না। আমি কি কাজটা ঠিক করলাম? আকাশ, দেখ, যেহেতু জীবনে কাউকে না কাউকে আপন করতে হবে, তাহলে তাকে তুই সুযোগ দিয়ে ঠিক করেছিস। তবে আমার কেমন যেন খটকা লাগছে তাকে নিয়ে। হুট করে কেমন পরিবর্তন হয়ে গেল মেয়েটা। আমিও ঠিক সেটাই ভাবছি। আরে টেনশন নিস না, সে যদি কোনো খারাপ চিন্তা নিয়ে তোর সাথে এসবে জড়াতে চায়, তাহলে তোর কোনো ক্ষতি সে করতে পারবে না। কারণ তুই কোন মনের বাঘ সেটা সে জেনে গেছে। সে আমার ক্ষতি অবশ্য করতে পারবে না। আরে ছাড় তো সেসব কথা এখন, চল বাড়িতে ঘুরে আসি। প্রান্তকে নিয়ে বিকালের দিকে বাইরে ঘুরতে আসলাম। তখনই ফোনে অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই, ভাই, জাদুকর আপনার সাথে দেখা করছিল, বাংলাদেশে আসতে যাচ্ছে। তার টিমের ছেলেকে নাকি কারাজানি মেরে রাস্তায় ফেলে রেখেছে। গলার আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না যে এটাকে। জাফর, তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? ভাই, অনেক কষ্টে জোগাড় করেছি এক ছোট ভাই থেকে। জাদুকরকে বলে দে আমি তার সাথে দেখা করতে পারবো না। আর তোরা কি জানিস না যে আমি সব ছেড়ে দিয়েছি?
ভাই, জাদুকরকে আমি সমস্তটা বলেছি, কিন্তু সে নাচরবান্দা। সে আপনার সাথে দেখা করবে, কারণ সে নাকি দেশে আসতে ভয় পাচ্ছিল আপনার জন্য, তাই আপনার অনুমতি নিয়ে দেশে আসতে চাই। আচ্ছা যা, তাকে বলে দে 1 সপ্তাহের মধ্যে দেশে আসতে। ওকে ভাই। জাফরের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম, কিন্তু আমার মাথায় এটা নেই যে প্রান্ত আমার সাথে। আকাশ, আমি অনেকটাই শুনেছি তোর কথা। কোল জাফরের কথা বলছিলি, সে তো আন্ডারওয়ার্ল্ডের ডন। আর তাছাড়া তুই কি ছেড়ে দিয়েছিস? প্রান্ত নিজের চোখে সমস্তটা না দেখলে কখনো বুঝতে পারবি না আমি কে, তাই মুখে বলবো না। সময় হলে নিজের চোখে সবটা দেখে নিস, কারণ অতীত কখনো লুকায়িত থাকে না। আচ্ছা। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। দুনিয়ার কোলাহল থেকে যতই দূরে আসতে চাই, দুনিয়া ততই আমায় আঁকড়ে ধরে। তবে আমি জাদুঘরকে বারণ করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সে যতই বড়ই ডন হোক না কেন, দেশে ঢুকলেই তাকে কুপিয়ে মেরে ফেলবে ছেলেপেলেরা, তাই তাকে কথা দিতে হয়েছে। আর তাছাড়া মানুষটা অনেক ভালো, গরিবের উপরে কখনো অন্যায় করেনি, অনেক ডোনেশন করেছে আমার হাত দিয়ে। যাক, যাই হবে হোক, সেটা পরে দেখা যাবে। এখন হাঁটতে এসেছে, সেটার দিকে ফোকাস করি। দুজনে মিলে অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, পরে বাসায় চলে গেলাম। পরের দিন সকালবেলায় রেডি হয়ে কলেজে গেলাম। ক্লাসরুমে ঢুকতে যাব, তখনই একটা মেয়ে এসে আমায় চিঠি দিয়ে গেল। আমি চিঠিটা খুলে দেখি প্রেমপত্র, আবার তাতে লেখাও আছে কলেজের শেষে ক্যান্টিন অপেক্ষা করব। প্রেমপত্র দেখে হাসবো না কানবো বুঝে উঠতে পারছি না। দুনিয়ার খেল এটাই, পাওয়ার বা রোগটা থাকলে হবে পকেটে, মেয়েরা এসে লাইন ধরবে। বসে বসে ক্লাস করছিলাম, তখনই মায়া তেড়ে ফুড়ে ক্লাসরুমে ঢুকে সে এসে সোজা আমার পাশে বসে গেল। স্যার ক্লাস করাচ্ছে, কিন্তু মহারানী দেখি আজ একদম চুপচাপ। যাক, ভালোই হয়েছে। ক্লাস শেষ করে কে সেই প্রেমিকা, তাকে দেখার জন্য ক্যান্টিনের দিকে হাঁটা ধরলাম। ক্যান্টিনে গিয়ে দেখি মায়া সেই মেয়েকে চেয়ার দিয়ে মেরে বাটিতে শুয়ে রেখেছে। তার মানে আমি যাওয়ার আগে মায়া তোলপাড় চালিয়ে দিয়েছে। কিন্তু মায়ার এমন কর্মকাণ্ড দেখে চরম রাগ উঠে গেল। এই মায়া, তুমি ওকে এভাবে মারলে কেন? তোমাকে প্রেম পত্র দেওয়ার সাহস কোথায় পেয়েছে সে? ভাই, এই মেয়ে তো আমার থেকে চালুমাল। আমি এখনো জানি না কে এই প্রেম পত্র দিয়েছে। সেখানে মায়া বের করে ফেলেছে সেই মেয়েকে। সে প্রেম পত্র দিয়েছে সেটা তার ব্যাপার, কিন্তু তুমি তাকে মারার কে? আমি মারবো, কারণ তুই আমার। তোর দিকে কেউ তাকালে তার চোখ আমি তুলে ফেলবো। মায়া, বাড়াবাড়ি একটা লিমিট থাকে, কিন্তু সেটা পার করিও না। সবারই অধিকার আছে নিজের পছন্দের মানুষকে 2টা কথা বলার। সবার অধিকার থাকলেও তোর উপরে কারোর অধিকার নাই আমি ছাড়া। মুখের ব্যবহার ঠিক করো মায়া। না, আমি ঠিক করবো না। সে তোকে প্রেম পত্র দিল কেন? এবারে রাগ সামলাতে পারলাম না। একে তো মেয়েটাকে বেরেহীন ভাবে মেরেছে, 2 আবার আমার সাথে তুই তুকারিও করছে। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। শান্তি হয়েছে তোমার আমায় মেরে? না হলে আরো মারো, কিন্তু কেউ তোমার উপরে নজর দিলে তার কিয়ামত ছুটিয়ে দেবো আমি। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। প্লিজ আমায় নিজের করে নাও। কথা বলতে বলতে কান্না করে দিয়েছে মায়া। কি বলবো বুঝে উঠতে পারছি না মেয়েটাকে। ওর কান্না যেন কলিজায় এসে লাগছিল। সে আমার কাছে তার কথার কোনো সাড়া না পেয়ে নিজে এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তো পুরো বেকুব বনে গেলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই মেয়ে কান্নাকাটি করে না? আমি তো বলেছি যে তুমি আমায় ভালোবাসা দিয়ে নিজের করে নাও। তাও মায়া কান্না করছে। আকাশের কথা শুনে কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেল। আরে বাবা, এত কান্না করার কি আছে? আকাশ, সত্যিই তোমায় আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, যাও, মানলাম। এবার তো কান্না থামাও। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম মায়ার। আর আমাকে প্রেমপত্র দেওয়া মেয়েটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। যদিও বেশি ক্ষতি হয়নি, তবে কপাল ফেটে গেছে। পরে মায়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি আর প্রান্ত নিজের বাসায় চলে এলাম। এভাবে আরো 2-3 দিন কাটলো। মায়ার সাথে মোটামুটি কথা বলি এখন আমি। একদিন রাতের বেলায় জাফর ফোন দিয়ে বলে, ভাই, কালকে জাদুঘর দেশে আসছে, ওকে আমি চলে আসবো সময় মতন। পরের দিন কলেজে না গিয়ে প্লেসে চলে গেলাম জাদুঘরের সাথে দেখা করতে। সে আমাকে পেয়ে সাথে সাথে জড়িয়ে ধরলো। তার দেশে থাকাকালীন সময় সেফটি মোটামুটি নিশ্চিত করলাম। জাদুঘর জাফর বলল, তোমার ছেলেদের নাকি কারা মেরে ফেলেছে? হ্যাঁ ভাই, তার জন্যই তো দেশে আসা। কারা এমনটা করেছে? তাদের কোনো হদিস পেলে? হ্যাঁ, পেয়েছি ভাই। তাদের ছবি আমার কাছে আছে। তারা নাকি ড্রাগনের ছেলে পেলে। দেখি ছবিগুলা। জাদুঘর ব্যাগ থেকে আমার ছবিগুলো বের করে দিল। ছবিগুলো হাতে নিয়ে দেখতেই কলেজা মোচড় দিয়ে উঠলো আমার। আল্লাহ, ছবির মানুষগুলো তো আমার পরিচিত। এরা তো মায়ের বডিগার্ড, যাদের আমি মেরেছিলাম।
কিন্তু কি করে সম্ভব এটা? একদিকে মায়ের বডিগার্ড, অন্যদিকে তারা নাকি জাদুঘরের ছেলেদেরকে মেরেছে। জাদুঘর ভালো করে দেখো তাদের, এরাই কি তোমার ছেলেদেরকে মেরেছে? কারণ এদের আমি চিনি। হ্যাঁ আকাশ ভাই, আমি শিওর এরাই আমার ছেলেদেরকে মেরেছে। জাদুঘরের কথা শুনে মাথা পুরো হেট হয়ে গেল। না, এটা হতে পারে না। আর জাদুঘরের কথা যদি সত্যি হয়, তাহলে মায়ার সাথেও এর কোনো সম্পর্ক আছে। ওকে, আমি বিষয়টা দেখছি। তারপর সেখান থেকে চলে এলাম, বাসায় রওনা হয়েছি। আজ তো কলেজ যাওয়া হবে না। আর তখনই প্রান্ত ফোন দিয়ে বলল, দোস্ত, মায়া তো খোঁজ করছে, সে এখনো বাসায় যায়নি তোর জন্য। আবার যেতে দিচ্ছে না, বলছে তুই না আসলে সে বাসায় যাবে না, আর আমাকেও যেতে দেবে না। তুই প্লিজ যেখানে আসিস তাড়াতাড়ি কলেজে আয়। প্রান্তর মুখে সব শুনে টেনশনে পড়ে গেলাম। মেয়েটা নাকি আমার জন্য পাগলামো করছে। যদিও মায়াকে আমি ভালোবাসি না, তবে যে আমায় ভালোবাসে তাকে তো অবহেলা করা যায় না। তাই বাসায় না গিয়ে সোজা কলেজে চলে গেলাম। মায়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমায় ঝাপটে ধরলো। এই, তুমি সারাদিন কই ছিলা? আর আজ কলেজে আসোনি কেন? কাজের জন্য কলেজে আসিনি। কিন্তু তুমি কান্না করছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছিল তুমি যেখানে আছো তোমার কাছে ছুটে চলে যাই। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? আর আমার জন্য কষ্ট কেন হবে তোমার? আকাশ, তুমি কি বোঝো না তোমার যে আমি খুব বেশি ভালোবাসি? তোমার ছাড়া থাকতে আমার কষ্ট হয়। মায়া, হয়তোবা এটা তোমার আবেগ। যে মেয়েটা 2 দিন আগে আমার রক্ত খাওয়ার জন্য পাগল হয়েছিল, সে আজ আমায় ছাড়া কিছু বোঝে না। এটা কেমন যেন রহস্যজনক আমার কাছে। আকাশ, তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? না, তা করছি না, তবে কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। বিশ্বাস করো আকাশ, আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ, আমি একটু বোঝার ট্রাই করো। মায়া, আমায় সময় দাও, তোমাকে নিয়ে পরে ভেবে দেখবো। এখন অনেক দূর থেকে এসেছি, মাথা ব্যথা করছে আমার। আচ্ছা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। প্রান্তকে নিয়ে ঘরে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছিল। মাথা ব্যথা নিয়ে কোনো মতে দিনটা পার করলাম। পরের দিন সকালবেলা কলেজে ক্লাস করছিলাম। তখনই একজন এসে আমায় ডেকে বলে, এই ক্লাসে আকাশকে তার সাথে চিফ মিনিস্টার দেখা করতে এসেছে। লোকটার মুখে এমন কথা শুনে পুরো ক্লাসের সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নিজেও অবাক। হঠাৎ তিনি আমায় খোঁজ করছেন কেন? লোকটার সাথে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি চিফ মিনিস্টার বসে আছে চেয়ারে। আমাকে দেখতে পেয়ে এসে আমার সাথে কোলাকুলি করলো। আকাশ ভাই, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম। কি সাহায্য? ভাই, বিপরীত পার্টি আমাকে পদ থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার নামে বিভিন্ন মিথ্যা ঘটনা ঘটাচ্ছে। ভাই প্লিজ, আপনি আমাকে উদ্ধার করেন। মিনিস্টার সাহেব, আপনি ভালো করেই জানেন যে আমি সবকিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তারপরেও আপনি আমার কাছে এসেছেন। ভাই, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমায় উদ্ধার করেন। আপনি ছাড়া কোনো বাপের বেটা নাই যে আমার উদ্ধার করবে। প্লিজ আকাশ ভাই, আপনি আমাকে বাঁচান। আরে আরে, এত অনুরোধ করার দরকার নেই। সেদিন আমায় কোলে করে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেই খাতিরে আপনার এই উপকারটা আমি করব। যে করেছে তার নামটা সেলিম নিশ্চয়ই? হ্যাঁ ভাই। ওকে, কাজ হয়ে যাবে। বাসায় গিয়ে শান্তিতে ঘুমান। ভাই ধন্যবাদ। চিফ মিনিস্টার চলে গেল। না, ক্লাসটা করে নিই আগে, ওসব নিয়ে পরেও ভাবা যাবে। ক্লাসের দিকে যেতে ধরবো, তখনই দেখি মায়া আমার দিকে আসছে। আকাশ, মিনিস্টার সাহেব তোমার সাথে কেন দেখা করতে এসেছে? এমনিতেই কাজ ছিল ওনার। ও আচ্ছা, চলো ক্লাসে যাব। আমি ভেবেছি আজ ক্লাসের পর তোমার সাথে কিছু সময় কাটাবো, কিন্তু তুমি যদি কোথাও চলে যাও তাই তোমায় পাহারা দিতে এসেছিলাম। তুই সত্যি পাগল হয়ে গেছো মায়া। তোমার জন্য আর কি, তাও তো তুমি বোঝো না। কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। মায়া সারাটা ক্লাস আমার হাত ধরে বসেছিল। শুধু হাত বললে ভুল হবে, মাঝে মাঝে কাঁধে হেলান দিচ্ছিল, আবার মাঝে মাঝে হাত দিয়ে পেঁচিয়ে ধরছিল। মানে এক কথা, এটা তার বাসা আর আমি তার হাজবেন্ড। ক্লাস শেষে মায়া আমায় জোর করে গাছতলায় নিয়ে গেল। তার জোড়াজুড়িতে তাকে নিয়ে বসতে হলো গাছতলায়। আকাশ প্লিজ, তুমি আমায় একটু হলেও ভালোবাসো। মায়া, জোর জবরদস্তিতে ভালোবাসা হয় না। আর তোমায় ভালোবাসবো এমন কোনো শক্ত ইস্যু আমি খুঁজে পাচ্ছি না। তবে তোমায় তো আমি সময় দিয়েছি, তুমি সেই সময়ের মধ্যে পারলে আমায় নিজের করে নাও। এখন আমি উঠলাম, আমার কাজ আছে। মায়াকে রেখে বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে আছি। তখনই চিফ মিনিস্টারের কথা মনে পড়লো। সাথে সাথে জাফরকে ফোন দিয়ে কি করতে হবে সেটা বলে দিলাম। আর এটাও বললাম যে আমি রাতে সেখানে যাব। মাগরিবের পর জায়গা মতন চলে গেলাম, যেখানে সেলিমকে বেঁধে রাখা হয়েছে। সেখানে গিয়ে দেখি জাফর চেয়ার নিয়ে বসে আছে। সে আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাই, আজ কতদিন পর আপনাকে দেখতে পেলাম।
হ্যাঁ রে, আজ আমি অনেকদিন পর তোকে দেখেছি। আচ্ছা মালটা কই? ভাই ওর রুমে বেঁধে রেখেছি। কি সব আবল তাবল বকছে চেঁচিয়ে চেঁচিয়ে। আপনি একটু দেখেন তো। সেলিমকে যেই রুমে বেঁধে রাখা হয়েছে সেই রুমে গেলাম, মুখে রুমাল পেঁচিয়ে নিলাম। সেলিমের সামনে যেতেই, এই তোরা আমায় কেন বেঁধে রেখেছিস? তুই নাকি চিফ মিনিস্টারের নামে কিসব উল্টাপাল্টা ঘটনা রটাচ্ছিস। হ্যাঁ ঘটাচ্ছি, কারণ ওর চেয়ার আমার চাই। কিন্তু তোদের কেন তো দরকার? আমাদের কোনো দরকার নেই, শুধু তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। এই ছেলে, তুই কিন্তু জানিস না আমি কে। আমি কোন জলে মাছ সেটা তোরা জীবনেও কল্পনা করতে পারবি না। আমার ছেলে পেলেরা আসলে তোদের 12টা বাজিয়ে দেবে। ভালোই ভালো বলছি, আমাকে ছেড়ে দে। আরে বেটা, ধমকি দিচ্ছিস তুই আমাকে? তোর ধমকির পরও আমি করি না। তুই যদি জলের মাছ হোস তাহলে আমি তো নীল নদের রক্ত চোষা তিমি। তুই তিমি না নীল নদের কীট পতঙ্গ, সেটা তোদের কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে। সেলিম, মুখ সামনে কথা বলিস, না হয়তো এমন ভাবে তোকে মারবো কবর পর্যন্ত তোর লাশ বুঝে নিতে ভয় পাবে। তোর লাশ দেখে মাটিও চিৎকার করে আর্তনাদ করবে যে এই লাশ অন্য কোনো জমিনে দাফন করো। এমন বিভৎস লাশ গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। হা হা হা, আশাই রে ভাই, তাহলে তুই হয়তো চিনিস না যে আমি সেলিম কোন বাঘের বাচ্চা। আমি তোর কি হাল করতে পারি সেটা তুই সময়ে টের পেয়ে যাবি। এখন দেখি তোর পরিচয়টা দে। মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। মাস্ক খুলতেই দেখি সেলিম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিরে বাঘের বাচ্চা, এভাবে হা করে কি দেখছিস এখন? ভাই আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। লাইলা ইল্লাম তা সুবানা কাইনি কুনতুম মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি কার সাথে পাঙ্গা নিয়ে বসলাম? এবার তো আমার আর রক্ষা নেই। সেলিম আকাশকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ার নিয়ে উল্টে পড়ে যায়। বিশ্বাস হবে যখন আমি আমার রূপে ফিরে আসবো। সেলিম মাটিতে পড়ে আকাশের কাছে মাপ চাচ্ছে। ভাই প্লিজ আপনি আমায় ক্ষমা করে দেন। আমি আপনার পায়ে পড়ি, এরকমের ভুল আমি আর কোনোদিন করব না। বিশ্বাস করেন, আমি আপনাকে চিনতে পারি নাই। তোদের 1000 বার বলে এসেছিলাম যে কেউ পাওয়ারের জন্য বেইমানি করবি না, কিন্তু তুই সেটাই করলি। ভাই আমি আপনার পায়ে পড়ি, আমি আর কোনোদিন এরকমের ভুল করব না। এবারের মতন ক্ষমা করে দেন। আমি তোকে জমের বাড়ি পাঠাতে এসেছি, তবে মিনিস্টার যদি আমায় মারতে মানা করে তাহলে তুই মাপ পেয়ে যাবি। সাথে সাথে চিফ মিনিস্টারকে ফোন দিলাম। মালটাকে কি চিরতরে শেষ করে দিব? তবে সে কিন্তু মাপ চেয়েছে। ভাই তাহলে শ্বাসই ছেড়ে দেন। ওকে, ফোনটা রেখে দিলাম। যা, তোর জীবন বেঁচে গেল। এরপর আর কোনোদিন যেন এরূপ করতে না শুনি। ভাই কোনোদিন শুনবো না। সেলিমকে ছেড়ে দিয়ে রাতেই বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে আছি। যাক, চিফ মিনিস্টারের ঝামেলাটা মিটে গেল, কিন্তু জাদুঘরের ঝামেলাটা মেটানো এখনো বাকি। আবার ফোন দিলাম জাফরকে। জাফর, ড্রাগনের টিমের লিডারকে সেটা খুঁজে বের করতো। তারা নাকি জাদুঘরের ছেলেদেরকে মেরেছে। ভাই আমাকে 2 দিন সময় দিন, আমি তাদের টিমের পুরো লিস্ট আপনার কাছে পৌঁছে দেব। ওকে। ফোনটা রেখে দিয়ে শুয়ে আছি। হঠাৎই রাতের বেলায় ঘুমটা ভেঙে গেল ভাঙচুরের শব্দ শুনে। বিছানা ছেড়ে উঠে পড়লাম। হঠাৎ এত রাতে ভাঙচুরের শব্দ কোথা থেকে আসছে? রুম ছেড়ে বের হয়ে দেখি প্রান্তর মা আর তার ছোট বোন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। কে জানি তাদের গলা কেটে ফ্লোরের উপরে ফেলে রেখে চলে গেছে, কিন্তু প্রান্ত কোথাও নাই। এই দৃশ্য দেখে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। ওদের এই অবস্থা দেখে সজোরে চিৎকার দিয়ে কান্না করে উঠলাম। প্রান্তর মা আর ছোট বোন এখনো মাটির উপরে পড়ে আছে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না যে আমার সামনে 2টা মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। না, এটা হয়তো আমার চোখের ভ্রম। উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে চোখে মুখে পানি ছিটকে দিয়ে আবার ফিরে আসলাম। তখন এসে দেখি সেই 2টো মানুষ ফ্লোরে পড়ে আছে। এবার আমি সত্যি ক্লিয়ার যে তাদের সাথে কিছু একটা হয়েছে। ওদের এই অবস্থা দেখে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল আমার, কারণ জীবনে মা বাবাকে চোখে দেখিনি। হয়তোবা আমার জন্ম কোনো পতিতালয় হয়েছিল, না হয়তোবা কারোর নষ্টামির ফল আমি কারোর চাহিদায় আমার দুনিয়ায় আসতে হয়েছিল, কিন্তু তারা আমায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। তবে বাস্তবতা কি সেটা আমার জানা নেই। মা বাবার ভালোবাসা কোনোদিন পাইনি, কিন্তু একটা পরিবার পেয়েছিলাম বহু কষ্টে। তাদেরকে আজ আমার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে খোদা। ভিতর থেকে যেন ঠুকরে কান্না আসছে। না, ওদের কিছু হতে দেওয়া যাবে না। জাফরকে ফোন দিয়ে তাড়াতাড়ি গাড়ি আনতে বললাম। তারপর তাদের দুজনকে নিয়ে হসপিটালে চলে গেলাম। কেবিনের বাহিরে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরাচ্ছি। আল্লাহ, তুমি ওদেরকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেও না। কাঁপতে কাঁপতে সেখানেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারোর ডাকে ঘুম ভাঙলো। চোখ মেলে তাকিয়ে দেখি মায়া। অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে আছি। আকাশ কিভাবে হলো এমনটা? কি করেছে ওনাদের সাথে এরূপ আচরণ? কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দিলাম।
মায়া আমি জানি না ওদের এই অবস্থা কে করেছে, কিন্তু বিশ্বাস করো ওদের কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আরে পাগল, কিচ্ছু হবে না ওনাদের। আমি তো খবর পেয়েই সাথে সাথে হসপিটালে চলে আসলাম। তোমায় কে খবর দিয়েছে? আরে তোমার সকাল থেকে ফোন করেছি, কতবার তুমি ডাকো তো। মায়ার কথাই পকেট থেকে ফোনটা বের করে দেখি 17টা মিস কল। আসলে দৌড়াদৌড়িতে ফোনের দিকে খেয়াল করিনি। তোমার ফোনে না পেয়ে তোমার বাসায় গিয়েছিলাম। পরে সেখানে গিয়ে জানতে পারি রাতের বেলায় নাকি তোমার ঘরে হামলা হয়েছে, আর বাসার মানুষ আহত। তুমি তাদের নিয়ে হাসপাতালে এসেছো, তাই আমি সোজা হসপিটালে এসে পড়ি। ও আচ্ছা, কিন্তু মায়া এখন আবার কি হবে? আর তাছাড়া কাল রাত থেকে প্রান্তরও কোনো খবর পাচ্ছি না, সে লাপাত্তা। আরে পাগল, টেনশন করো না, আমি আছি তো তোমার পাশে। দেখবে ওদের কিচ্ছু হবে না, আর প্রান্তরও খোঁজ বের করে ফেলবো আমি। মায়ের কথা শুনে ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে কয়েক হাজার চুমু খাই। মেয়েটা হয়তো সত্যি আমায় ভালোবাসে, আর ভালো না বাসলে এইভাবে ছুটে আসলো কেন? তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। ওকে আগে আর ভালো করে বুঝে নেই, পরেই ভালোবাসবো। আজ 3 দিন প্রান্তর মা তার ছোট বোন কারোরই জ্ঞান ফিরেনি। তবে ডক্টর কিছুটা আশ্বাস দিয়েছে আমায় যে তাদের কিছু হবে না। আজ 3 দিন না আছে কোনো খানাপিনা, না আছে কিছু। হসপিটালে পড়ে আছে সারাটা দিন। অবাক করা বিষয়ে মায়া আমার সাথে আজ 3 দিন ধরে হসপিটালে। সে আমায় ছেড়ে এক মুহূর্তের জন্যও যায়নি। তাকে অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু তার একটাই কথা, তোমার এই হালাতে রেখে আমি যেতে পারবো না। বাবা, তুমি যদি সময় মতো না। এমন করে বলবেন না প্লিজ, আমার কর্তব্য এটা। বহু কষ্টের বিনিময়ে একটা পরিবার পেয়েছি, তাদের তো আমি হারাতে পারবো না। কিন্তু আপনাদের সাথে এমনটা কে করলো? তাহলে প্রান্তনা কেঁদে দিল। বাবা, কিভাবে বলবো তোমায়, আমার যে বলার মতন কোনো ভাষা নাই। আচ্ছা, আপনার এখন কিছু বলতে হবে না, আমি নিজেই বের করে নিব। আর আপনি এখন রেস্ট করেন। তখনই কলেজ থেকে ফোন আসে। আকাশ মাহমুদ, আজ একটা ক্লাস টেস্ট আছে, তুমি যেখানে আছো কলেজে এসো। গলার আওয়াজ শুনে বুঝতে বাকি রইলো না যে স্যার ফোন করেছে। তাড়াতাড়ি করে মায়াকে নিয়ে কলেজে চলে গেলাম। পরীক্ষাটা দিয়ে আবার হসপিটালে চলে আসলাম। মায়া সেই শুরু থেকে আমার পিছনে ছাড়ছে না। আমি রোগীর সেবা যত্ন করছি, সে আমার সেবা যত্ন করছে। আজ 25 দিন পর প্রান্তর মা আর তার ছোট বোনকে ঘরে নিয়ে আসলাম। তারা এখন মোটামুটি সুস্থ, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার অসুস্থতায় মায়া আমার সেবা যত্ন করায় কোনো কমতি রাখেনি। এসব দেখে যেন পুরোপুরি ডুবে গেলাম মায়ার ভালোবাসায়। মায়া, তোমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই। আমি যদি তোমায় আমাকে বিয়ে করতে বলি, তারপরেও কি তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ, 100 বার করবো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, কিন্তু তুমি আমায় পুরো লোক সমাজের সামনে স্ত্রীর অধিকারটুকু দিতে হবে। মানে কি বলছো বুঝলাম না। তুমি আমায় পুরো কলেজের সামনে স্ত্রীর অধিকার দিতে হবে। পুরো কলেজের সামনে সজোরে চিৎকার করে বলতে হবে তুমি আমায় নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছো। মায়া, এসবের মানে কি? বিয়েটা তোমায় আমি করব, কিন্তু সেসব কথা লোক সমাজে কেন এলান করতে হবে? কারণ আমি চাই পুরো কলেজ জানুক যে আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী। তোমার দিকে যেন এরপর আর কোনো মেয়ে চোখ তুলে তাকাতে না পারে। মায়া, এমনটা করা কি খুব প্রয়োজন? হ্যাঁ, কারণ পুরো কলেজের মেয়েরা তোমার দিকে ঝুঁকে আছে। আমি তোমায় হারাতে চাই না, তাই তুমি সেটা নিজে এই লোক সমাজে এলান করো, তেমনটা আমি চাই। আচ্ছা যাও, আগামীকাল পুরো কলেজকে জানিয়ে তোমায় গ্রহণ করব। পুরো কলেজ জানবে মায়া আকাশের। এবার খুশি তো? মায়া খুশিতে আকাশকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু বসিয়ে দেয় তার গালে। হ্যাঁ, আমি অনেক খুশি। আর চলো, আজ আমাকে নিয়ে ঘুরতে যাবে। আচ্ছা চলো। মনে মনে অনেক খুশি লাগছে যে মায়া আমাকে এতটাই ভালোবাসে, সে আমায় কখনো হারাতে চায় না। পুরো কলেজে যেন কেউ আর আমার দিকে সেরূপ দৃষ্টিতে না তাকায়, তাই সে নিজের অধিকার লোক সমাজকে সাক্ষী রেখে বুঝে নিতে চায়। মায়াকে নিয়ে ঘুরতে বের হলাম। ইস, আজ প্রান্ত যদি সামনে থাকতো তাহলে সে অনেক খুশি হতো। এখনো পর্যন্ত প্রান্তর কোনো খোঁজ আমি পাইনি। তাই এত কি ভাবছো? প্রান্তর কথা ভাবছিলাম, সে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আরে চিন্তা করিও না, দেখবে সে ঠিক চলে আসবে। তাই যেন হয়। এবার আমার দিকে ফোকাস করো, বাকি সমস্ত চিন্তা বাদ দাও। আচ্ছা। সেদিনটা মায়াকে নিয়ে অনেকটা ঘোরাঘুরি করলাম। নিজের ভিতরে কেমন যেন একটা ফিল হচ্ছে। আজ বাদে কাল মায়া আমার নিজের হবে, ভাবতেই কেমন যেন খুশি লাগছে। সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় বাসায় চলে আসলাম।
এসে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখনই জাফরের কথা মনে পড়লো। সে আমায় বলেছিল ড্রাগন টিমের তথ্য দিবে, তাকে ফোন করলাম। কিরে, তুই না আমায় ড্রাগন টিমের পুরো তথ্য দেওয়ার কথা ছিল? সেটা আমি কবেই আপনাকে মেল করে দিয়েছি, কিন্তু আপনি হয়তো মেল চেক করেননি। জাফরের কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। আচ্ছা দাঁড়া, আমি চেক করছি। চেক করে দেখি জাফর আমাকে অনেক আগেই মেইল করেছে। সরি রে, আমি আসলে বেশ টেনশনে ছিলাম, তাই চেক করতে সময় পাইনি। ভাই কোনো ব্যাপার না, সব তথ্য দিয়েছি, কিন্তু বাকি লিডার যে আছে তার কোনো তথ্য জোগাড় করতে পারিনি। তবে এতটুকু জেনেছি সে একটা মেয়ে। জাফরের কথা শুনে মাথার টনক নড়ে উঠলো। কি বলিস রে, একটা মেয়ে ড্রাগনের মেইন লিডার? হ্যাঁ ভাই, তবে আমার মনে হচ্ছে না সে শুধু মেয়ে লিডার, তার পিছনে হয়তো কেউ আছে। ওকে ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু শোন, আগামীকাল কলেজে আসবি, কারণ তোর ভাবিকে সবার সামনে বিয়ের প্রপোজাল দিতে বলেছে। ওকে ভাই। ওকে, এখন রাখলাম। জাফরের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। সমস্ত কিছু হিসাব নিকাশ করলাম যে কে হতে পারে। জীবনে তো কম নেতা খেতাকে দেখিনি, বহু বড় বড় নেতা খেতা লিডার ভক্কর চক্কর বহুকে দেখেছি, কিন্তু তাদের মাঝে কোনো মেয়েকেই তো এইরূপ দেখিনি। হয়তোবা সে কোনো নতুন পাবলিক, আমার সাথে তার পালা কখনো পড়েনি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মায়া ফোন দিল। আজ শুনছো? হ্যাঁ শুনছি তো, বলো। কাল কিন্তু লাল গোলাপ নিয়ে আমায় বিয়ে প্রপোজাল দিবে, না হয় কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেবো। আচ্ছা বাবা, করবো। হয়েছে, এখন ঘুমাও, এটা বলার জন্য ফোন করেছিলাম। আচ্ছা। তারপর ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার আগে রাস্তা থেকে লাল গোলাপের একটা গুচ্ছ কিনে নিলাম। এটা দিয়ে মায়াকে বিয়ের প্রপোজাল দিব। কলেজে গিয়ে দেখি মায়া আমার আগেই কলেজে এসে গেছে। এত সময় লাগে আসতে? হ্যাঁ, আরে ফুল কিনতে একটু দেরি হয়ে গেছে। এখন কত কি যে বলো না। হয়েছে, এবার প্রপোজ করো বিয়ের জন্য। এই যে সবাই শুনছেন, যে যেখানে আছেন সবাই দাঁড়িয়ে যান। সবাই 1 মিনিট একটু সময় নিয়ে এদিকে ফোকাস করুন। মায়া, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমার 2 জীবনের সাথী হতে চাই। আমি তোমার সাথে সারা জীবন পাড়ি দিতে চাই। যে জীবনে শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা, যে জীবনে থাকবে না কোনো কষ্টের ছিটেফোঁটা। মায়া, উইল ইউ ম্যারি মি? তুমি কি আমায় বিয়ে করবে? তুমি কি আমায় দেবে সেই অধিকারটুকু? তখনই পেছন থেকে কেউ একজন এসে আকাশের মাথায় লাঠি দিয়ে সজোরে এক বাড়ি মারে। আকাশ মাগো বলে চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ে। চিরচির করে রক্ত পড়ছে মাথা থেকে। আকাশ মাথায় হাত দিয়ে পেছন ফিরে দেখে প্রান্ত। প্রান্ত, তুই? হ্যাঁ আমি। বলে সজোরে হাসতে থাকে। কি রে জানোয়ারের বাচ্চা, তুই এগুলো অনেক বড় হয় না? তোরা কেউ কিচ্ছু করতে পারবে না? আরে প্রান্ত, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাকে কি বলছো তুমি? এই কুকুরের বাচ্চা যদি হায়না হয়, তাহলে হায়নাকে কি বলবে তুমি? এই ছোট লোক তো আমার জুতারও সমান না। বলে মায়া আকাশের মুখের মধ্যে জুতা ঘুষে দেয়। অবাক চোখে তাকিয়ে আছি প্রান্ত আর মায়ের দিকে। তাদের দুজনকে যেন আমার কাছে অপরিচিত লাগছে। হে আল্লাহ, কাকে ভালোবাসলাম আমি, যে কিনা ছলনাময়ী এক রক্তচোষা? এই ছোট লোক এরকম করে তাকিয়েছিস কেন? মায়া, তুমি আমার সাথে এমনটা কেন করলে? কেন, সেদিনের কথা কি ভুলে গেছিস? যেদিন আমার বাবা আর আমার মা ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিলে। মায়া, সেসব তো তোমাদের ভুল ছিল। এই ছোট লোক, ভুল কি সহি সেটা আমাদের উপর ছেড়ে দে। তবে তুই যেদিন ভরা মজলিসে আমাদের অপমান করেছিলি, সেদিনের প্রতিজ্ঞা নিয়ে নিয়েছিলাম যে তোর 12টা বাজাবো। তাই তোর সাথে ভালোবাসার নাটক করেছি। মায়ার কথা শুনে থ হয়ে তাকিয়ে আছি মায়ের দিকে। শোন, তোকে চাইলে আমি অনেক আগে শিক্ষা দিতে পারতাম যে মায়া পুরো ড্রাগন টিম পরিচালনা করে, সেই মায়ের কাছে তুই একটা মশা আছে। তোকে সাহায্য করা মায়ের জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি ইচ্ছে করেই তোকে সাহায্য করিনি, কারণ তুই আমাদের ইগোতে হার্ট করেছিস, লোকালয়ে অপমান করেছিস, আমাদের মান ইজ্জত পুরো ডুবিয়ে দিয়েছিস। তাই তোর সাথে এই খেলাটা এইভাবেই খেললাম, যাতে করে খোয়ানো ইজ্জত আবার ফিরে পেতে পারি আর তোর 12টা বাজাতে পারি। মায়ের কথা শুনে যেন আকাশ ভেঙে মাথায় পড়লো মতন অবস্থা। তার মানে মায়া এই ড্রাগনের লিডার, কিন্তু জাফর যে বলল তার উপরেও হয়তো কেউ আছে। কোনো কিছুরই যেন হিসেব মিলছে না। যাকে এত ভালোবাসলাম, সে আমার সাথে ছলনা করে শরীরের সমস্ত রক্ত চুষে নিল। প্রান্ত মায়া না হয় আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার মিথ্যা ছলনা করেছে, কিন্তু তুই কেন করলি? তুই না আমাকে নিজের ভাই মানতি? কি বলি? আমি তোকে ভাই মনে করতাম? মাথা ঠিক আছে তো? যেখানে মা বোনের মতো দুজন মানুষকে খুন করতে আমার হাত পেতে,
সেখানে তুই কোথাকার কে রে যে তোর উপরে মায়া দেখাবো? প্রান্তর কথা শুনে আরো বড় ধরনের শক খেলাম। তার মানে তুই তোর মা আর বোনকে খুন করতে চেয়েছিলি? এই বেটা, কিসের বাবন রে? ওরা আমার কেউ নয়। ওরা যদি আমার রক্তের কেউ হতো তাহলে কোনোদিনও খুন করতে যেতাম নাকি রে পাগলা? হ্যাঁ, মানে কি বলছিস তুই? মানে হলো সবকিছু আমাদের প্ল্যান ছিল। ছোটকাল থেকে ইচ্ছে ছিল যে দেশের মধ্যে কাজ করবো, তাই মায়ের সাথে হাত করি আর ওকে ড্রাগনের লিডার বানিয়ে দেয়। জীবনে অনেক বড় বড় আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে কাজ করেছি আমি। সবকিছুর পিছনে ছিল একটাই উদ্দেশ্য, যে দেশে কাজ করা। কিন্তু রোস্টার আমায় বলেছিল যে যতদিন আকাশ মাহমুদ দেশে আছে ততদিন আমি রাজত্ব করতে পারবো না, তাই তোকে শেষ করার জন্য কাজে লেগে পড়ি। তোর অনেক খোঁজ করেছি কিন্তু কোথাও তোর খোঁজ পাইনি। কিন্তু আমার খবরে নিউজ দিয়েছিল যে তুই আমাদের কলেজে ভর্তি হবি, তাই সুযোগের অপেক্ষায় বসে থাকি আমরা। তবে তোকে বের করা তো সহজ ছিল না, কিন্তু কাবরিটাও বলেছে যে তুই জনমর্দরতি, তাই সেই মোতাবেক একটা প্ল্যান সাজাই আমি আর মায়া, যে সে আমায় মারবে আর তুই আমায় নিশ্চয়ই বাঁচাতে আসবে, কারণ তুই অন্যায়ের বিপক্ষে লড়েছিস সবসময়। ব্যাস, তুই সেটাই করলি, আমায় বাঁচাতে এসে গেলি। তারপর তোরে চিনে ফেলতাম, তবে শিওর ছিলাম না যে তুই সত্যি আকাশ কিনা। তবে পরবর্তীতে যখন মায়ের বাবার ঘাম ছুটিয়ে দিলি তখনই বুঝে গেলাম যে তুই সেই আকাশ, এই সেই আকাশ। আর যে দুইজনের গলা কেটেছি আমি, তাদেরকে মা বোন সাজিয়েছিলাম আমি ভয় দেখিয়ে, যাতে করে তোর পুরোপুরি খবর বের করতে পারি আর তোর কাছ থেকে তোর সম্পর্কে ভালো করে জানতে পারি। তোর কথা শুনে খুব হাসি পাচ্ছে রে প্রান্ত। রোস্টার তোকে অর্ধেক ইনফরমেশন দিয়েছে আমার। সে তোকে এটা বলেনি যে আকাশ মাহমুদ কোনো ভয়ঙ্কর চিতাবাঘ আর তার দ্বিতীয় আরেকটা পরিচয় আছে। আরে তোর পরিচয় দিয়ে আমার কাজ কি রে? আমার কাজ তো তোকে শেষ করা, তাই তোকে শেষ করে সমস্ত ক্ষমতা পেয়ে যাবো আমি। মৃত্যুকে ডেকে এনেছিস তুই প্রান্ত? কি বলে তুই আমায়? তোর এত বড় সাহস যে তুই আমায় হুমকি দিস? মৃত্যুর দুয়ারে তোকে আমি আজ পাঠিয়ে দেবো। আশেপাশে তাকিয়ে দেখতো কত ছেলে পেলে আমার। আশেপাশে তাকিয়ে দেখি কয়েক শতাধিক ছেলে পেলে। এত ছেলে পেলে দেখে খুব হাসি পাচ্ছে। কয়েক শতাধিক ছেলে পেলে নিয়ে আমায় মারতে চলে এসেছে, কিন্তু সে জানে না আমি কে। আর রোস্টারও তাকে পুরোপুরি বলেনি আমার সম্পর্কে। যদি জানতো জীবনেও আসতো না আমায় মারতে। যেখানে রোস্টার নিজে আমায় মারতে পারেনি, সেখানে রোস্টারের চেলা আমাকে মারবে? বলে শব্দ করে হেসে উঠলাম। কি রে, মৃত্যুকে চোখের সামনে থেকে খুব হাসি পাচ্ছে বুঝি? হ্যাঁ, এই তোর সব কটা মিলে মার ওকে। প্রান্তর কথা অনুযায়ী তার ছেলেপেলেগুলো আকাশকে মারতে শুরু করে। আকাশকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারছে তারা। আকাশ চুপচাপ মার খেয়ে যাচ্ছে মাটিতে পড়ে। তখনই হুট করে কোথা থেকে যেন আরিফ সাহেব দৌড়ে আসে, এসে প্রান্তর কাছে হাত জোর করে মিনতি করে, বাবা প্লিজ আকাশকে ছেড়ে দাও, তোমার কাছে হাত জোর করে করছি। মায়া তার বাবার এরূপ কাণ্ড দেখে থতমত খেয়ে যায়। বাবা তুমি কি সব পাগলের মতো কাজ কারবার করছো? তোমার কি মনে নেই এই ছেলে আমাদের ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছিল? মায়া, আমার সবকিছু মনে আছে, কিন্তু আমি এই ছেলের জীবনী ঘাটতে গিয়ে এমন কিছু সামনে আসে যেটা শুনে তোর পায়ে নিচে মাটি সরে যাবে। বাবা কি সব বলছো তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মায়া, আমার এত কিছু পাওয়ার থাকা সত্ত্বেও আমি চুপসে আছি, আর তুই আমার মেয়ে হয়ে এই ছেলেকে মারতেও উঠতে পারে পড়ে লেগেছিস। বিশ্বাস কর, এটা কোনো সাধারণ মানুষ না, খোদার কসম, যাকে তোরা মেরেছিস সে একটা ভয়ঙ্কর হয় না। আগুন, যে কিনা এক রাতে 11টা টিমের খবর করে ছেড়ে দিয়েছিল, যে কিনা বেস্ট 11টা টিম নিয়ে 300 ছেলেকে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, এটাই সেই আকাশ ওরফে আগুন। বাবার মুখে আগুনের নাম শুনে মায়া থতমত খেয়ে যায়। কি বলছো তুমি? আরে মা, সত্যি বলছি। প্রান্ত তোকে সমস্ত কিছু বলেনি, বলেছে শুধু একজনকে শেষ করলেই সমস্ত ক্ষমতা তোরা পেয়ে যাবি, কিন্তু এটা বলেনি যে কাকে মারতে চলেছিস তোরা। আর তুই তো ভালো করে এটা জানিস না যে প্রান্তকে তোকে পাওয়ার দিয়েছে, আর তুই উঠে পড়ে লেগেছিস দুনিয়ার সকল হাসিল করতে, কিন্তু এটা জানিস না যে কার বিরুদ্ধে লড়াই করে দুনিয়ায় হাসিল করতে চেয়েছিস তোরা। আর প্রান্ত তোকে স্বার্থের জন্য ব্যবহার করেছে, সে ক্ষমতা অর্জন করতে পারলেই তোকে ছুড়ে ফেলে দেবে। বাবার কথা শুনে মায়ের কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে, শরীরের সমস্ত পানি যেন শুকিয়ে গেছে মায়ের। আল্লাহ, আজ তো আমার রক্ষা নাই। প্রান্ত আজ আমায় মৃত্যুর মুখে ঠেলে দিল। মায়া গিয়ে প্রান্তর কলার চেপে ধরে। এই, তুই আমায় ঠকালি কেন, কুত্তার বাচ্চা?
মায়াকে ঠাস করে এক থাপ্পড় দিয়ে প্রান্ত মাটিতে ফেলে দেয়। এই পতিতা মেয়ে, তোর কত বড় সাহস যে তুই আমার কলার ধরিস? একদম চিবিটা কবর দিয়ে ফেলবো, মাথায় রাখিস। তুই কি ভেবেছিস তোর মতো মেয়ে ছাড়া আমার চলবে না? তবে হ্যাঁ, একটা সময় চলতো না, কিন্তু এখন ঠিকই চলবে। আর শোন, তোকে শুধু কাজের জন্য ব্যবহার করেছি আমি, কাজ শেষ তোদের দরকারও শেষ। তোকে আর তোর বাবাকেও এখন আকাশের সাথে জমি বাড়ি পাঠিয়ে দেবো। আরে শোন, মৃত্যুটা তোর হাতে লেখা নেই আমার, মৃত্যুটা আকাশের হাতে লেখা আছে। কারণ তার সাথে প্রতারণা করেছি আমি, তো দুজনকেই সে ছাড়বে না। আর তুই নিজেও জানিস না যে তুই তাকে মাটিতে ফেলে মারছিস। যাকে তোরা মারছিস সে আর কেউ না, সে হচ্ছে আগুন। তাকে চেনে না এমন মানুষ একটাও এই দেশে নাই। একবার না একবার হলেও আগুনের নাম শুনেছে। আর তুই আগুনকে মারতে চলেছিস? আজরাইলকে ডেকে এনে তার জান নেওয়ার প্রচেষ্টা, তোরা কোনোদিনই সফল হবি না। মায়ের মুখে আগুনের নাম শুনে প্রান্তর ভেতরটা মোচড় দিয়ে ওঠে, থরথর করে কাঁপতে শুরু করে প্রান্ত। আল্লাহ, নিজের মৃত্যু তো নিজেই ডেকে এনেছি না, বাঘের গায়ে যখন ভুলে হাত দিয়ে ফেলেছি, তাহলে তাকে একেবারেই শেষ করে দেই। না হয় একেবারে জাগ্রত হলে, একবার জাগ্রত হলে আবার মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। তখনই জাফর পিছন থেকে এসে প্রান্তর কলার ধরে ফেলে। এবার কোথায় যাবি রেস্টুরেন্ট দালাল? আজকে তো তোর ফিল খতম। এই, তোরা কি কথা আছিস? আমাকে বাঁচা। প্রান্তর লোকেরা এসে জাফরকে মারতে শুরু করে। দুজনেই মাটিতে পড়ে আছে আধমরা হয়ে। প্রান্ত আকাশের এই অবস্থা থেকে সজলে হাসতে আরম্ভ করে। মায়া, কি জানি বলেছিলি তুই যে আগুনের হাতে আমার মৃত্যু লেখা আছে? দেখ, আগুনকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছি আমি, ইতিহাস পরিবর্তন করে দিয়েছি আমি। এই জীবনের মৃত্যু মানুষের হাতে আজরাইলের মৃত্যু। এবার দেখি দেশের রাজপড়া থেকে আমাকে কে আটকায়। তখনই আকাশ মাটি থেকে উঠে বসে পড়ে। প্রান্ত আকাশকে জীবিত দেখে ভয় পেয়ে যায়। সে ভয়ে কয়েক হাত পিছনে চলে যায়। সে ভাবছে হয়তো আকাশকে মারতে মারতে ওর লোকেরা মেরেই ফেলেছে, কিন্তু সে ভুল ছিল। এই, তোরা তাকে দেখে কি দেখছিস? আজরাইল তো উঠে দাঁড়িয়ে গেছে। এবার তো আর কারোর রক্ষা নেই। নিজেদের জীবন বাঁচাতে আসতো, তাড়াতাড়ি মার ওকে, না হয় সে আমাদের রূপ পার্সেল করে পাঠিয়ে দেবে ওপরে। প্রান্তর কথা মতন ওর লোকেরা আকাশকে মারার জন্য আবার এগিয়ে যায়। তখন পুরো কলেজ কাঁপতে শুরু করে। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে এটা দেখে। তখনই প্রান্ত দেখতে পায় যে কলেজের গেট দিয়ে কয়েক হাজার হায়না প্রবেশ করে। পুরো শহর ভেঙে ছেড়ে ফেলে একত্র হয়ে গেছে। এবার কই যাবি কমিনার বাচ্চা প্রান্ত? বাপকে মারার আগে তোর জেনে আসা উচিত ছিল যে তুই যেই বাপকে মারতে এসেছিস সেই বাপ তোকে দুনিয়ার মুখ দেখিয়েছে। আজ তোকে মেরে এই বাংলার মাটিতে এমন করে তোর সমাধিটা করব যাতে করে মানুষ তো দূরের কথা, ইবলিশ শয়তানও তোর কবরের সামনে আসতে ভয় পাবে। ইবলিশ শয়তানও চিন্তায় পড়ে যাবে যে এই মানুষটাকে জমের দুয়ারে কে পাঠিয়েছে, এইরকম বিভৎস ভাবে মেরে। আকাশের কথা শুনে যেন প্রান্তর গলা শুকিয়ে গেছে। এই তোরা কয়েকজন মিলে জাফরকে হসপিটালে নিয়ে যা, আর আমার হাতে একটা হকি দে। একজন এসে আকাশের একটা হকি স্টিক দিয়ে যায়। আকাশ এলোপাতাড়ি সব কয়েকটাকে মারতে শুরু করে। মারতে মারতে সব কয়েকটা মাটিতে শুয়ে দিয়েছে আকাশ। আকাশ যেন আজ সত্যি হায়না হয়ে গেছে। সে যেন আবার হায়নার রূপটা নিজের চেহারায় নিয়ে নিয়েছে। আকাশের ভয়ঙ্কর চেহারাটা দেখে প্রান্ত থর থর করে কাঁপতে শুরু করে। আকাশ, প্লিজ আমায় মাফ করে দে। আমি আর কোনোদিন এমন ধরে কাজ করবো না। তোর কোনো মাপ নেই। আমার ক্ষতি করতে চাইলে হয়তো মাফ করে দিতাম, কিন্তু তুই মা বোনের সমতুল্য দুইটা মানুষের প্রাণ নিতে চেয়েছিস। তোর কৃতকর্মের কারণে হয়তো উপরওয়াল্লাহ তোকে মাফ করবে না, আর আমি কি মাফ করব? ভাই, তোদের পায়ে পড়ি, প্লিজ আমি মাফ করে দে। আমি আর জীবনে এমন ধরনের কাজ করবো না। তোর কোনো মাপ নেই, আর বাকি রইল কোনোদিন তুই এমন ধারা কাজ করবি না সেই কথা। তুই জীবিত থাকলে তো তেমন ধারা কাজ করার সুযোগ পাবি। এটা বলে হকি স্টিক দিয়ে প্রান্তর মাথার মধ্যে সজোরে এক বাড়ি মারলাম। প্রান্ত মাগো বলে চিৎকার দিয়ে সেখানেই দম ছেড়ে দিল। আমার কর্মকাণ্ড দেখে পুরো কলেজ হা করে তাকিয়ে আছে আমার দিকে। প্রান্তর খেলা শেষ, এবার মায়ার পালা। মায়া মরার জন্য রেডি হ। হকি স্টিক দিয়ে মায়াকে মারতে যাব। তখনই মায়ার বাবা আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি দুটো পায়ে পড়ি, আপনি প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দিন। আমার মেয়েটা আপনার সম্পর্কে না জেনে এমন ধারণা আচরণ করে ফেলেছে আপনার সাথে। আলিফ সাহেব, আপনার মেয়েটা যে আমার মন দিয়ে খেলেছে, আমায় মেরে ফেলতো তাহলে হয়তো কিছু বলার ক্ষমতা থাকতো না আমার, কিন্তু সে তো আমার মনটাকে নিয়ে বিশ্রী ভাবে খেলা করেছে। তাকে কি মাফ করবো আমি? ভাই, আপনার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাই। তাকে কি করে মাফ করবো আমি? আচ্ছা যান, মাফ করে দিলাম। মাফটা শুধু এই জন্যই করলাম যে
কোনো এক পিতা তার সন্তানের যান বাঁচানোর জন্য কারোর পায়ে পড়েছে। আর তাছাড়া তাকে আমি মন থেকে ভালোবেসেছি, তাকে মারতে হয়তো আমার অনেক কষ্ট হতো, তাই মাফ করে দিলাম। তখনই মায়া এসে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা সত্যিই বুঝতে পারিনি। তোমার ভালোবাসা নিয়ে আমি পুতুল খেলা খেলেছি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। মায়া, পা ছাড়ো। তোমায় আমি মাফ করে দিয়েছি, কিন্তু আজ একটা কথা বলে দিই, কখনো কারোর মন নিয়ে এভাবে খেলিও না। বিশ্বাস করো, খুব কষ্ট হয়। আমার মতন পাষাণের যদি এত কষ্ট হয়, তাহলে অন্যান্য মানুষের কেমন কষ্ট হবে ভাবো একবার। সো প্লিজ কারোর মন নিয়ে খেলা করিও না। আকাশ, আমি তোমার পায়ে ধরে মাফ চাই। প্লিজ তুমি আমায় শেষবারের মতন একটা সুযোগ দাও। আমি তোমার ভালোবাসা দিয়ে সমস্ত কিছু ভুলিয়ে দিব। তার দরকার নেই। ভালোবাসায় জড়িয়ে যে কত বড় ভুল করেছি আমি, তা এখন প্রমাণ পাচ্ছি। আর আজ থেকে তুমি তোমার মতন থাকো, আর আমি আমার মতন থাকবো। আজকের পর তোমার সাথে আমার আর কোনো কিছুই থাকবে না। আকাশ, তোমার যা শাস্তি দাও তুমি আমাকে দাও, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না। আমি সত্যি এখন তোমার ভালোবাসা বুঝতে পারছি। একটা মানুষ এতটা পাওয়ারফুল হওয়ার সত্ত্বেও ক্ষমতা দেখায়নি। আর আমি সামান্য একটা নেতার মেয়ে হয়ে কত কি না করে ফেলেছি। পাওয়ারের অপব্যবহার করেছি, দিমাগ দেখিয়েছি, গরিমা করেছি, যা আমার কখনোই উচিত হয়নি। প্লিজ শেষ একটা সুযোগ দাও। সরি, তোমার মতন মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। এটা বলে মায়ের কাছ থেকে নিচের পা ছাড়িয়ে নিলাম। ফি আমানিল্লাহ, তোমার সাথে আমার সফর শেষ। তারপর সেখান থেকে সোজা চলে আসলাম। মায়া অনেকবার আমায় ডেকেছে পিছন থেকে, কিন্তু আমি কোনো পাত্তা দেইনি। খুব কান্নাও করেছিল মেয়েটা, কিন্তু কি লাভ এখন কান্না করে? যখন সময় ছিল তখন ছলনা করেছে আমার সাথে, আর এখন যখন আমার দিন এসেছে তখন এসে হামাগুড়ি খাচ্ছে আমার পায়ে পড়ে। এতটা কষ্ট হচ্ছিল বুকের ভিতরে, যা বলে বোঝাতে পারবো না। যতই হোক, ভালো তো বেসেছি তাকে আমি। সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তবে মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলেছি আমি, যে আজকে থেকে আমি আবার আগের মতন হয়ে যাব। দুনিয়ায় যখন পাওয়ারের খেলা চলে, তাহলে পাওয়ার দিয়ে সবকিছু করবো আমি। আজকের পর দেখি কে আমায় আটকায়। আসলে গুরুজনদের কথা ঠিক, জঙ্গলে রাজত্ব করতে হলে অবশ্যই তোমার গর্জন অতিমাত্রায় ভয়ঙ্কর হতে হবে, না হয়তো বা ছোট ছোট প্রাণীগুলাও তোমার ভেঙচি কেটে চলে যাবে। বাসায় গিয়ে দেখি দুজন মানুষ আমার অপেক্ষায় বসে আছে। মায়া, তুমি এসো। হ্যাঁ ত্রিধা, আমি এসেছি। এতদিন যাকে প্রান্তর বোন নামে চিনতাম, তার নাম হচ্ছে ত্রিধা। তোমার আম্মু কই? বাসা তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। তারপর বাসার ভিতরে প্রবেশ করলাম। ত্রিধার আম্মু আমায় দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা, আমায় ক্ষমা করে দে রে। বিশ্বাস কর প্রান্ত, আমাদের ভয় দেখিয়েছিল যে তার কথা না শুনলে সে আমাদের মেয়ের ক্ষতি করে দেবে। বাবা বিশ্বাস কর, আমার মেয়েটা বাদে দুনিয়াতে আমার আর কেউ নেই। তাই তার কথায় রাজি হয়েছি আমি। না হয় সে আমার মেয়েটার বড় কোনো প্রাণের ক্ষতি করে দিত। হয়েছে সেসব কথা, কিন্তু তোমরা সেটা আমায় আগে বললেই পারতে। আর আমি আকাশ মাহমুদ থাকতে তোমাদের কেউ ক্ষতি করবে, কলিজাটা সোজা বের করে ফেলবো। আমি তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম বাবা, কারণ আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম যে তুই লক্ষ্মী একটা ছেলে। কিন্তু কি করবো বল, আমার মেয়েটাই যে আমার সব। ও ছাড়া যে আমার আর কেউ নাই দুনিয়াতে। কে বলেছে কেউ নাই তোমাদের? আমি তো আছি। আমার তো মা বাবা কেউ নেই। বিশ্বাস করো, যেদিন আমি এই বাড়িতে আসি সেদিন থেকেই তোমার মায়ের মতন দেখি। খুব ইচ্ছে করতো তোমায় মা বলে ডাকতে, কিন্তু প্রান্ত যদি কিছু মনে করে তাই আর ডাকিনি। কিন্তু এখন থেকে তোমায় আমি মা বলেই ডাকবো। আর তোমরা এখন থেকে আমার পরিবার। আজ থেকে তোমার দুই সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। সত্যি তুই আমার মা বলে ডাকবি? হ্যাঁ মা, তিন সত্যি। তোমায় আমি মা বলেই ডাকবো। সেই রাতের মধ্যেই আমার সমস্ত কারোবার এই শহরে নিয়ে আসলাম। আজ থেকে আমি এই শহরে বসেই সমস্ত কারোবার চালাবো। মা, তোমরা কাপড় চোপড় গুছিয়ে নাও। কেন রে বাবা? কারণ কাল আমরা নতুন বাড়িতে উঠবো। শহরের নাম করা বাড়িটা কিনেছি আমি। এতদিন আমি যেমন তেমন ভাবে রাত কাটিয়ে দিতে পারতাম, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে, তাদের নিয়েও চিন্তা করতে হবে আমার। পরের দিন সেই বাড়িতে উঠে গেলাম। ত্রিধাকেও ওর কলেজ থেকে ট্রান্সফার করিয়ে শহরের নাম করা কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম। একদিনের মধ্যেই পুরো শহরে আগুনে নামের ঢল শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, যে আগুন এখন এই শহরে থাকে। আম্মুকেও সবটা জানিয়ে দিলাম যে আমি কে। বাবা, আমার না খুব ভয় করে, তোর যদি কোনো ক্ষতি করে দেয় কেউ। মা, এত
এতদিন বাঁচার মতন উৎস ছিল না আমার কাছে, কিন্তু এখন একটা পরিবার আছে আমার, তো আমার ক্ষতি কেউ করতে পারবে না। আর বিশেষ করে ত্রিধাও আমার বোন, ওর সমস্ত সেফটি আমি দিয়ে দিব। বাড়িতে অনেক কয়টা পাহারাদার নিযুক্ত করলাম, ত্রিধার সাথেও কয়েকটা বডিগার্ড নিযুক্ত করে দিলাম। আজ 3 দিন পর কলেজ যাব। গত 3 দিন সমস্ত কিছু গোছাতে গোছাতে লেগে গেছে। কলেজে যেতেই প্রিন্সিপাল আমায় তার রুমে ডাক দিল। আকাশ, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। স্যার, এখন আমি বিয়ে টিয়ের ব্যাপারে ভাবছি না। আর তাছাড়া এখন আমার মা বোন রয়েছে, তাদেরও একটা মতামত আছে। আপনি তাদের সাথে গিয়ে কথা বলুন, যদি তারা রাজি হয় তাহলে নিজের মনকে শক্ত করে আমি আপনার মেয়েকে বিয়ে করে দিব। ওকে, আমি তোমার মায়ের সাথেই কথা বলবো। প্রিন্সিপালের সাথে কথা বলে ক্লাসে চলে আসলাম। পুরো কলেজ একদম ঝুঁকে গেছে আমার দিকে, সবার কাছে এক নামে পরিচিত হয়ে গেছি। আগুন, সিনিয়র নাই জুনিয়র নাই, সবাই প্রেমের প্রপোজাল দিচ্ছে, কিন্তু আমি কাউকেই সাড়া দিলাম না, কারণ একজনকে সাড়া দিয়ে জীবনটাকে নরকে ঠেলে দিতে ধরেছিলাম। স্যার ক্লাস করাচ্ছে, ক্লাসে মন দিলাম। মায়া আজ অন্য টেবিলে বসেছে, আজ আমার পাশে বসেছে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে আনিকা। মায়া বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমায় কষ্ট দেওয়ার ফল মায়া তুমি পেয়ে যাবে। ক্লাস শেষ করে বের হতে ধরলাম, তখনই মায়া পিছন থেকে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। আকাশ, আমি একটা বারের জন্য ক্ষমা করে দাও না প্লিজ। মায়া প্লিজ আমায় ছাড়ো, তোমার সাথে আমার আর কোনো কিছু নেই, তো নিজের রাস্তা মাপো। না, আমি তোমায় ছাড়বো না, আমি সত্যি বলছিলাম আকাশ। এখন আমার সামনে সবকিছুই ক্লিয়ার, আমি আর কাউকে চাই না, আমি তোমাকেই চাই। কিন্তু আমার তোমাকে চাই না। প্রিন্সিপাল স্যার তার মেয়ের সাথে আমার বিয়ের কথা পাকা করতে আমার মায়ের কাছে যাবে। আমার মা যদি রাজি হয় তাহলে আমি তাকেই বিয়ে করে নিব। প্লিজ আকাশ, তুমি এমনটা করো না, আমার খুব কষ্ট হবে আকাশ। তোমায় অন্যের সাথে দেখতে পারবো না আমি, বিশ্বাস করো। আজ যখন আনিকা তোমার পাশে বসে তোমার সাথে হাসাহাসি করছিল, তখন আমার খুব কষ্ট হয়েছে। যেমন কর্ম করেছো তেমনটাই ফল পাচ্ছ তুমি, আর তোমার কষ্ট হলে আমি কি করব? একবার তো বললাম, এই যে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ, তো এবার নিজের মতন থাকো বলে ঝাটকা দিয়ে মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দিলাম। তারপর মায়াকে রেখে সেখান থেকে চলে এলাম। হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ জাফরকে দেখতে যাব। হসপিটালে গিয়ে জাফরের সাথে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে এলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম, তারপর অপেক্ষা করতে লাগলাম ছেলেপেলের জন্য। আমার সব কয়টা পুরনো গাড়ি এখানে নিয়ে আসতে বলেছি ছেলেদেরকে ফোন করে। আম্মু এসে শরবত দিয়ে গেল। সোফায় বসে বসে শরবত খাচ্ছিলাম, তখনই দরজার কলিং বেল বেজে উঠলো। হয়তো ছেলেপেলেরা গাড়ি নিয়ে এসেছে আমার। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে যা দেখলাম তাতে তো আমার চোখ সোজা কপালে উঠে গেল। মিনিস্টার সাহেব তার মেয়েকে নিয়ে এসেছে আমার বাড়িতে। মেয়ের সাজগোজ দেখে বুঝতে বাকি রইল না যে কেন এসেছেন মিনিস্টার সাহেব। আকাশ ভাই, কি খবর? এই তো মিনিস্টার সাহেব, আল্লাহ রেখেছে। আপনার কি খবর? আমিও আছি মোটামুটি। রাজনীতি মানে অনেকটা ঝামেলা চলছে, সেসব ঝামেলা কাঁধে বয়ে নিয়ে কি পুরোপুরি ভালো থাকা যায়? রাজনীতির ময়দানটাই এমন মিনিস্টার সাহেব। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আকাশ ভাই, বাইরে তো সেই দেখে কিনছেন। আরে আর সেই কোথায়? আচ্ছা সেসব বাদ দেন, তো বলেন কেন এসেছেন? আসলে আকাশ ভাই, আমি চাই আমার মেয়েটাকে আপনি বিয়ে করেন। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমার ধারণাই সঠিক মিনিস্টার সাহেব। আমি সেসব নিয়ে এখনো ভাবিনি। আর তাছাড়া আমার পরিবারকে গোছাতে আরো অনেকটা সময় লাগবে, ততদিন বিয়ে শাদী করবো না। আকাশ ভাই, আপনি না করেন না প্লিজ। আমার মেয়েটা খুব লক্ষ্মী, আশা করি আপনার সাথে তার জোড়াটা অসাধারণ হবে। মিনিস্টার সাহেব, আমি এখন বিয়ে করব না, তবে হ্যাঁ, বাসায় আমার মা বোন আছে, তারা যদি রাজি হয় তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি আমার মায়ের সাথে কথা বলেন, আমি ডাক দিচ্ছি। একটু পর আম্মু আসলো অন্য রুম থেকে। আসলে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনার ছেলে তো সোজা না করে দিল। তবে হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে নাকি আপনার ছেলে বিয়ে ব্যাপারে ভাববেন। মিনিস্টার সাহেবের মুখে এমন কথা শুনে আম্মু আমার দিকে হা করে তাকিয়ে আছে। আকাশ, ওই রুমে আয় তো বাবা, তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ মা, এবার বলো। বাবা দেখ, জীবনটা তোর, তাই ডিসিশনটাও তোর। তোর উপরে আমি কোনো ডিসিশন নিব না। আর তাছাড়া কপাল গুনে তোর মতন ছেড়ে পেয়েছি, কিন্তু তারপরেও তোর উপরে তো আমি চাপিয়ে দিতে পারি না। আর আমার তো তোর জীবন নিয়ে কথা বলার কোনো রাইট নাই। মা, তুমি হয়তো এখন আমাকে ছেলে নজরে দেখতে পারোনি। না রে বাবা, এমন কিছুই না। আমি জানি মা। আসলে দেখো মা, আমি মায়াকে লাভ করতাম, সে আমার সাথে চিট করেছে।
কিন্তু মনের মধ্যে তার জন্য জায়গাটা এখনো রয়ে গেছে। তারপরে অনেকে বিয়ের কথা বলছে, কিন্তু আমার এসবে কোনো মতামত নেই। আর অনেক কষ্টের বিনিময়ে মা বোনকে পেয়েছি, তাদের পরিপূর্ণ সুখ দিয়ে নিজের কথা ভাববো। আর তাছাড়া তুমি মা, তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, তোমার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আপত্তি নাই। আকাশের কথা শুনে আকাশের মায়ের চোখ দিয়ে টুকটুক করে পানি পড়া শুরু করে। বাবা, জানি না তুই কার গর্ভের সন্তান, তবে এটা বলবো তুই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। আর তুই আমার ছেলে, তোকে তো এই জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়েছি। আরে মা, তুমি কান্না করছো কেন? আমি তোমার সন্তান, তোমারই থাকবো। নিজের হাতে মায়ের চোখের পানিগুলো মুছে দিলাম। আম্মু, এবার কি ডিসিশন নিবে বা নিলে সেটা গিয়ে মিনিস্টার সাহেবকে জানাও। চল তুই, মিস্টার সাহেব। আসলে দেখেন, আমি আমার ছেলের বিয়েটি নিয়ে এখনো ভাবিনি। আমার ছেলের বিয়ে আমি এখন দিব না, আরো কিছুটা সময় যাক, তারপর না হয় ওর জন্য বৌমা খুঁজবো। তবে হ্যাঁ, বৌমা খুঁজলে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য পারফেক্ট কিনা সেটা তখন ভেবে রাখবো। আমার মেয়ের সাথে আকাশের বিয়ে দিলে খুব খুশি হতাম, তবে সমস্যা নেই, আপনারা সময় নিন, পরে না হয়ে জানাবেন। জি, আমি সেটাই বলছি। মিনিস্টার সাহেব চলে গেল। আমি আম্মুকে জড়িয়ে ধরে বসে আছি। বাবা, টেনশন করিস না, আমি জানি তোর ভিতরে কি চলছে। তুই কিছুটা দিন সময় নে, পরে না হয় তোর বিয়ের ব্যাপারটা নিয়ে ফোকাস করিস। হ্যাঁ মা, সেটাই করব। দেখি মন মানসিকতা কতদূর কি হয়। তবে এখন মায়ের জন্য ভালোবাসা ভিতরে পুষে রেখেছি, সেটা হয়তো কোনোদিন মন থেকে যাবে না। যাওয়ার দরকার নেই, যা আছে মনে থাক, পরে সময়টা সময় দেখা যাবে। আম্মু আমায় ভরসা দিচ্ছিল, তখনই ছেলেপেলেরা আমার গাড়ি নিয়ে আসে। আম্মু আজ থেকে ত্রিধাকে বলে দিবে সে যেন গাড়ি ছাড়া চলাফেরা না করে, আর তুমিও গাড়ি ছাড়া চলাচল করবে না। আচ্ছা। আম্মু কাজ করছে, আমি আমার রুমে শুয়ে আছি। মায়ার কথা খুব মনে পড়ছিল। না, ওকে আমি যতই ভালোবাসি না কেন, কিন্তু ওকে আমি কখনোই মাফ করব না। কি থেকে যে কি হয়ে গেল তা ভাবতেও কলিজা মোচড় দিয়ে ওঠে। আজ আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণ যে করেছে তাকে আমি কোনো দিনও মাফ করব না। আর তার আসল গোড়া যে, তাকে তো আমি ছাড়বই না। রোস্টারের কারণে এসব কিছু হয়েছে, তো তাকেই জমের বাড়ি পাঠাবো। জাদুঘরকে ফোন লাগালাম। আকাশ ভাই, কি হালচাল বলেন? হালচাল আর কি বলবো, তবে একটা উপকার করতে হবে আমার, তাহলে হয়তো পুরোপুরি ভালো হবে হালচাল আমার। কি উপকার ভাই? রোস্টারের সাথে তো তোমার ভালো খাতির, তাকে তোমার দেশে আনতে হবে, তার রক্ত পান করব আমি। ভাই, তার আগে আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। রোস্টার গতকাল আমায় ফোন দিয়েছিল, সে বলল আমি যাতে তার পক্ষে চলে যাই, তার পক্ষে গিয়ে আপনাকে শেষ করি। কিন্তু আমি ভালো মন্দ কিছুই বলিনি, কারণ যার নুন আমি খেয়েছি তার সাথে কোনোদিন এই গুটিবাজি আমি করতে পারবো না। তার মানে রোস্টারও এক দফা আমার সাথে খেলতে চায়? হ্যাঁ ভাই। ওকে, সমস্যা নাই, সে খেলার আগে আমি খেলে দিব। তুমি শুধু তাকে ফুসিয়ে ফাঁসিয়ে দেশে আনো, তারপরে খেলাটা আমার উপর ছেড়ে দাও। ওকে ভাই, আমি রোস্টারের সাথে হাত মিলিয়ে ওকে দেশে আনার ব্যবস্থা করছি। ওকে। তারপর ফোন রেখে দিলাম। ফোন রাখতে না রাখতেই অন্য একটা নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটা চেক করে দেখি মায়ের নাম্বার। ফোনটা রিসিভ করে, কি জন্য আমায় ফোন দিয়েছো? আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, তোমায় ছাড়া নিজেকে খুব একা একা লাগে। কেন যে তোমার সাথে এমনটা করতে গেলাম, আজ তার ফল ভোগ করতে হচ্ছে আমার। যেরূপ কর্ম করবে সেরূপ ফল তো অবশ্যই পাবে। আকাশ প্লিজ, তোমার দুটো পায়ে পড়ে আমি শেষবারের মতো একটা সুযোগ ভিক্ষা দাও। শারীরিক কষ্ট পেলে হয়তো মনটাকে বুঝ দিতে পারতাম, কিন্তু এখানে তো মনটাকে কষ্ট দিয়ে পচিয়ে ফেলেছো তুমি। সেই মন তোমার উপরে বসাবো কি করে আমি? আকাশ, আমি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে আবার আগের ন্যায় করে দেব। তার আর কোনো দরকার নেই। আপাতত যেমন আছি তেমনটাই থাকতে চাই আমি। আর আমার জীবনে তোমার মতন মেয়ের আর কোনো দিন জায়গা হবে না। আকাশ, আমি হাল ছাড়বো না, তোমায় আমি নিজের করেই ছাড়বো। খোদার কাছে দুহাত তুলে তোমায় ভিক্ষা চাইবো, তিনি তো আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন না। যা করার করো, যে কষ্ট দিয়েছো আমায় সেটা তোমার খোদাও দেখেছে, হয়তো কোনোদিন তোমার দোয়া কবুল হবে না। এবার রাখলাম ফোন বলে মুখের উপরে ফোনটা রেখে দিলাম। সবকিছু থেকে ব্লক করে দিয়েছি তাকে। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু নাস্তা লাগিয়েছে, সেটা খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না। মায়া নাকি আজ কলেজে প্রিন্সিপালের সাথে অনেক হাঙ্গামা করেছে আমার জন্য, আবার আনিকাকে নাকি পিটুনিও দিয়েছে সে। মেজাজটা পুরো বিগড়ে গেল। না, মায়াকে শিক্ষা দেওয়া উচিত। মায়ার খোঁজ করতে লাগলাম। অবশেষে গিয়ে দেখি মায়া ক্লাসরুম বন্ধ করে বসে আছে। মায়া, দরজা খোলো। প্রথমত মায়া দরজা খুলে দেয়।
কি শুরু করেছো তুমি? হ্যাঁ, প্রিন্সিপালের সাথে নাকি আমাকে নিয়ে হাঙ্গামা করেছো, আবার আনিকাকেও মেরেছো। হ্যাঁ করেছি, কারণ সেই লোক তার মেয়ের সাথে তোমার বিয়ের কথা কেন বললো? আর আনিকাকে মেরেছি সেই তোমার সাথে গতকাল চিপকিয়ে কেন ছিল? সেটা আমার ব্যাপার, তোমার তো এখানে কোনো ফাংশন নেই। নেই মানে অবশ্যই আছে, তুমি শুধু আমার। তোমাকে আমি আর কারো হতে দেব না, দরকার হয় এর জন্য আরো পদক্ষেপ আমি নিব। তুমি আসলেই মানুষটা মায়া, তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো কিছুই নেই। তুমি নিজের স্বার্থের জন্য মানুষের খুন করতে পারো, তুমি নিজের ফায়দার জন্য মানুষের মনে আঘাতও দিতে পারো। আজকে যা করলে তারপর তো তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা উঠে গেছে। যদিও মনে মনে কিছুটা ভালোবাসতাম, আজ সেটাও নেই। আকাশ প্লিজ, তুমি এমনটা করো না, আমি সত্যি মরে যাব। তোমার জন্যই তো এমনটা করেছি। যাও মরে যাও, তাও তোমায় আমি কোনোদিন গ্রহণ করব না। মায়া আকাশের এইরূপ কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আজ 1 মাস মায়া ক্লাসে আসে না। মোটামুটি আমিও তাকে ভুলে গেছি। ক্লাসের সবার সাথে মোটামুটি ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার। মোটামুটি দিনকাল ভালোই কাটছিল, অনেক কয়টা বেস্ট ফ্রেন্ড হয়েছে আমার। হঠাৎ একদিন সকালবেলা আমার এক ক্লাসমেট সাইমা এসে আমায় বলে, আকাশ, তুই কি কিছু জানিস? কি জানবো আমি? মায়া আজ 41 দিন ধরে হসপিটালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোর সাথে সেদিন কথা বলে যাওয়ার পর নাকি সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। বাসার কারোর সাথেই নাকি কথা বলতো না, একা একা থাকতো। হুট করে একদিন রাতের বেলা নাকি সুইসাইড করে বসে। সাইমার মুখ থেকে এমন ধরনের কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। আমি জানি মায়া আমার জন্য এমন করেছে। যত যাই হোক, ভালো তো বাসি তাকে। কলিজায় এক ভয়ঙ্কর রকমের মোচড় দিল। সাথে সাথে বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। মনে হচ্ছে যেন কলিজাটা কেউ লবণ দিয়ে কাঁচা চিবিয়ে খাচ্ছে। আকাশ প্লিজ, ভেঙে পড়িস না। সাইমা, আমায় প্লিজ হসপিটালে নিয়ে চল তো। ওকে চল। সাইমার সাথে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে দেখি আলিফ সাহেব কেবিনের সামনে বসে বসে ঝিমাচ্ছে। বুঝতে বাকি রইল না যে সামনের কেবিনেই মায়াকে রাখা হয়েছে। কোনো কথা না বলে সোজা কেবিনে ঢুকে গেলাম। কেবিনে ঢুকে দেখি মায়া শুয়ে আছে, আর তার মুখে মাস্ক লাগানো। মায়ার এই অবস্থা দেখে ভিতরটা যেন ফেটে যাচ্ছিল। এখন আমার কি করা উচিত তা আমি জানি না। তবে হ্যাঁ, মায়াকে আমি কোনোদিন গ্রহণ করব না। তবে তার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু দায়ীটা তার জন্যই হতে হয়েছে আমাকে। এসব ভাবছিলাম তখনই মায়া আমায় হাতের ইশারায় ডাক দিল। ধীরে ধীরে মায়ের কাছে গেলাম। মায়া, তুমি এমনটা কেন করলে? কোনো উত্তর নাই। মায়া, তুমি এমনটা কেন করলে? তখনই সে কান্না করে দিল। মায়া, এসব পাগলামো কেন করতে গেলে তুমি? মায়া হাতের ইশারায় আকাশকে মুখের মাস্কটা খুলে দিতে বলল। মেয়েটার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আকাশ, আমায় একটা বুকে টেনে নেবে, খুব কষ্ট হচ্ছে আমার। মায়া, আমি পাশার নই, কিন্তু বিশ্বাস করো এই বুকে তোমার জন্য আর জায়গা নেই। প্লিজ একটা বার বুকে নাও না। মায়া, আমায় ক্ষমা করো তুমি, আমি তোমায় বুকে নিতে পারবো না। আর তুমি এটা বলো যে তুমি এমনটা কেন করলে? তুমি তো বলেছিলে মরে গেলেও তুমি আমায় গ্রহণ করবে না, তাই মরতে চাইলাম। কিন্তু তোমায় ছাড়া আমার খুব কষ্ট হয়। তুমি যখন অন্য মেয়েদের সাথে কথা বলো তখন মনে হয় যেন আমার কলিজা ছিঁড়ে যাবে। বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই মৃত্যুকে বেছে নিয়েছি। মায়া, পাগলামোর লিমিট ক্রস করে ফেলেছো তুমি। মরে যাওয়াই সবকিছু সমাধান না, দুনিয়ায় থেকে কিছু করার ট্রাই করো। হ্যাঁ, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু তোমায় নিয়ে। তুমি বলো, তুমি আমায় ছেড়ে যাবে না? সারা জীবন তুমি আমার হয়ে থাকবে? না হয় কিন্তু কখন কি ঘটিয়ে ফেলবো তা আমি নিজেও জানি না। মায়ার কথা শুনে বুকটা ধুপ ধুপ করছে। মেয়েটা যদি সত্যি কিছু করে বসে, একে তো অসুস্থ, দ্বিতীয়ত যে হারে পাগলামো করছে, আল্লাহ জানে কখন কি ঘটিয়ে বসে। না, তার থেকে ভালো মেয়েটাকে আশ্বাস দেই, তবে সত্যিকার অর্থে না। সে সুস্থ হওয়া পর্যন্ত তার পাশে থাকবো। পরে আমি আমার মতন করে সাইড কেটে যাব। আর যাওয়ার আগে এমন কিছু কন্ডিশন দিয়ে যাব, সে আর জীবন নিয়েও এসব করার কথা চিন্তা মাথায় আনবে না। আচ্ছা যাও, তোমায় ছেড়ে যাব না। এটা বলা মাত্রই মায়া আমার হাত শক্ত করে চেপে ধরলো। আমি এখন সত্যি সুস্থ হয়ে যাব, দেখিও, কারণ আমার বেঁচে থাকার উৎস আমি পেয়ে গেছি। সপ্তাহ 10 দিনের মধ্যে মায়া সুস্থ হয়ে উঠলো। তাকে পুরোপুরি ভালোবাসা দিয়ে সুস্থ করে তুললাম। তবে আমার মনে অন্য কিছু চলছে। এখন শুধু মনের ভাবনাটাকে বাস্তবায়নের পালা। মায়া এখন পুরোপুরি সুস্থ। একটা চিঠি লিখে মায়ের হাতে ধরিয়ে দিলাম। মায়া, আমি যাওয়ার পর এটা তুমি খুলবে। আচ্ছা। আমি চলে এলাম। অলরেডি আকাশ যাওয়ার পর মায়া চিঠিটা খুলে। মায়া, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় দ্বিতীয়বার আর গ্রহণ করতে পারবো না, কারণ তোমাকে নিয়ে আমার ভিতর থেকে সমস্ত ভালোবাসা মরে গেছে। বিন্দু পরিমাণ ভালোবাসা নেই তোমাকে নিয়ে আমার মনে।
অনেক ট্রাই করেছি তোমার সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু তোমার সেই দিনের কৃতকর্মগুলো চোখের সামনে ভেসে ওঠে শুধু আমার। আর এতদিন তোমার সুস্থ করার জন্য ভালোবাসা নাটক করেছি। এখন তুমি পুরোপুরি সুস্থ, আমার দায়িত্ব এই পর্যন্তই ছিল। এবার আমি চললাম। আর একটা কথা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কোনোদিন আর উল্টাপাল্টা কিছু করবে না তুমি। ভালোবাসার কসম দিলাম তোমাকে। আজ থেকে নিজেকে গুছিয়ে নাও। উপরওয়ালা হয়তো তোমার সাথে আমার জোড়া লিখে রাখেনি, তাই হয়তো তোমার আর আমার মিলন হবে না। তবে যদি উপরওয়ালা লিখনে তোমার আর আমার মিলন থাকে তাহলে অবশ্যই আমি তোমার হব। মাফ করে দিও আমায় এতদিন তোমার সাথে মিথ্যে নাটক করার জন্য। আমি চলে যাচ্ছি অনেক দূরে, হয়তোবা আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। তুমি নিজের খেয়াল রেখো মায়া। খোদা হাফেজ। আকাশের চিঠি পড়ে যেন মাথা ভো ভো করে ঘুরতে থাকে। না আকাশ, তুমি এমনটা করতে পারো না আমার সাথে। আমি তোমায় খুব ভালোবাসি আকাশ, প্লিজ এভাবে ফেলে রেখে চলে যেও না। মায়া আবার কান্নায় ভেঙে পড়ে। তখন আকাশের কথা মনে পড়ে। না, সে আমায় ভালো থাকতে বলে গেছে। আজ থেকে আমি ভালোই থাকবো, আর কখনো কাঁদবো না। কলেজে তোর জন্য। যা, তুই ভালো থাক। তবে আজ আমি প্রতিজ্ঞা করে নিলাম, হলে হব তোর, না হয় হব না আর কারোর। মায়া আবার কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশের কথা মনে হয়। অন্যদিকে আকাশ বাসায় চলে যায়। সে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছে মায়ের সাথে। কলেজে পরিবর্তন করে নিয়েছে সে। তবে আকাশের বাসার ঠিকানা মায়া জানে না, তাই আর চাপ নেই। খুব কান্না পাচ্ছে মায়ার জন্য, কিন্তু কি করব? কষ্টটাও যে সে খুব করে দিয়েছে। বুকের ভিতরে এক ধরনের একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। মনে মনে ঠিক করে নিলাম, আজকের পর আমি আর কোনো দিন কোনো মেয়েকে গ্রহণ করব না। কষ্টের শুরুটা যখন মেয়ের কারণে হয়েছে, তো এই জীবনে কোনো দিন আমি আর মেয়ে জাতিকে গ্রহণ করব না। সারা জীবন সিঙ্গেল থাকবো, বিয়েও করব না। সোফায় শুয়ে শুয়ে চোখের জল ঝরাচ্ছিলাম, তখনই জাদুঘর ফোন দেয়। আকাশ ভাই, রোস্টার দেশে আসছে আজ রাতের ফ্লাইটে। আপনি রেডি হয়ে থাকেন রক্ত খাওয়ার জন্য। হ্যাঁ, আমি রেডি। মনে যত হিংস্রতা আছে সব আমি রোস্টারের উপরে প্রয়োগ করব। রাতের বেলায় রোস্টার দেশে আসে। আকাশ তো পুরোপুরি রেডি। সে আকাশকে শেষ করে দেশে রাজত্ব করবে। কিন্তু হায়নাটা সে তার শিকার করার জন্য অপেক্ষা করে বসে আছে। সেই খবর রোস্টার জেনে গেছে। জাদুঘর ফোন করে বলল যে রোস্টার দেশের মাটিতে পা রেখেছে, ভিতরের হিংস্র পশুটা জাগ্রত হয়ে গেল। ছেলে পেলে নিয়ে রোস্টারের আড্ডায় চলে গেলাম। আজ রোস্টারের শেষ দিন। সে ভেবেছে হয়তো আমি জানবো না যে সে দেশে এসেছে আমায় মারার জন্য। কিছু সংখ্যক এক্সপার্ট নিয়ে এসে আমায় মেরে দিয়ে চলে যাবে, কিন্তু আমি যে তার কবর খুঁড়ে রেখেছি সেটা হয়তো সে জানে না। এই তোরা এদিকে আয়। হায়নার টিমটাকে ডেকে আনলাম। ভিতরে গিয়ে সব কয়টা রক্ত মাংস চুষে খেয়ে ফেলবি, খালি রোস্টার বাদে। সময় 10 মিনিট। 10 মিনিট পর ভিতরে গিয়ে যেন রোস্টারকে চেয়ারের সাথে বাধা দেখতে পাই। ওকে ভাই। হায়নাগুলো ভেতরে ঢুকে গেল। 5 মিনিটের মাথায় তারা বেরিয়ে আসলো। ভাই, আপনি শুধু রক্ত খাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আমরা তাদের হাড্ডি পর্যন্ত ছাড়িনি। সেটা স্বাদও নিয়ে এসেছি। রোস্টার কই? চেয়ারের সাথে বাঁধা। ভিতরে চলে গেলাম, হাতে একটা চাইনিজ কুড়াল। आज रोस्टरे रोस्ट बनाबो। किरे कामिना, मुझे मारने के लिए आया था? भाई मुझे माफ कर दो। चाइनीज कुड़लता दिए सोदा तल पे कोप मेरे दिलाम। ये ले, माफ की पहला राउंड, अब माफ की आखिरी राउंड होगा बोलेই গলার রগ নামিয়ে দিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। রোস্টারের খেল খতম। ছেলে পেলে দিয়ে সব কটা লাশ নদীতে ভাসিয়ে দিলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি। আম্মুরা সবাই ঘুম। শুয়ে শুয়ে ভাবছি, যা আমার জীবন নিয়ে যে ছিনিমিনি খেলেছিল তাকে তো শেষ করে দিলাম, এবার হয়তো শান্তি মতন থাকতে পারবো। কিন্তু না, আমি ভুল। পথের কাঁটাকে সরিয়ে দিলেও মায়াকে নিজের মন থেকে সরাতে পারছিলাম না। দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, এখনো মায়া নামক মানুষটার ভালোবাসাকে মনে সঁপে রেখেছি। হাজার চেষ্টা করেও সরাতে পারলাম না। অন্য কলেজ থেকে পড়ালেখা শেষ করে নিজের বিজনেস শুরু করলাম। মোটামুটি সাকসেসফুল মানুষ আমি এখন। নিজের জীবনের অ্যাচিভমেন্ট অর্জন করে নিয়েছি। তারপরেও কোথাও না কোথাও যেন মনের মধ্যে একটা শূন্যতা অনুভব করতাম। তবুও মানিয়ে নিয়েছি নিজেকে। একদিন সকালবেলায় নাস্তা করছিলাম, তখনই আম্মু এসে চেঁচামেচি লাগিয়ে দিল। আজ কতদিন ধরে বলছি তোকে বিয়ে করে নিতে, কিন্তু তোর কোনো কথা গায়ে লাগে না। আর কতদিন এভাবে একা একা থাকবি তুই? হ্যাঁ মা, আমি বিয়ে করব না। সেটা বলে তো আর হচ্ছে না। অনেক শুনেছি তোর কথা। তোকে এটাও বলেছি যে নিজের পছন্দের মেয়ে থাকলে জানাতে, কিন্তু না, তুই তো বিয়েই করবি না। তবে এবার আমি আর থামবো না, তোকে আমি বিয়ে করেই ছাড়বো। আমি আজ মেয়ে দেখে এসেছি, আমার বান্ধবীর মেয়ে, অনেক পর্দাশীল আর লক্ষ্মী একটা মেয়ে। তুই নিজেকে তৈরি কর বিয়ে করার জন্য। মা, বিয়েটা কি করতেই হবে? না করলে হয় না? না, তোর এবার বিয়ে করতেই হবে। এবার তোকে আমি বিয়ে করিয়ে
নিয়েই দম নিব। মায়ের জেদের কাছে আর পেরে উঠলাম না, তবে বিশ্বাস এই মন দিয়ে আর কাউকে ভালোবাসতে পারবো না। ভালোটা আমি একজনকে বেসেছি, সে হচ্ছে মায়া, আর তাকে সারা জীবন আমি ভালোবাসবো। আম্মু যতই জোর করে বিয়ে দিক, তবে ভালোটা আমি মায়াকেই বাসবো। ওকে, তোমাদের যা ভালো মনে হয় করো, আমার আর কিছু বলার নেই। তুই মেয়েকে দেখবি না? না, আমার দেখার প্রয়োজন নেই, তোমরা দেখেছো তাতেই হয়েছে। এক সপ্তাহ পর আমার বিয়ে ঠিক হয়। মনে পাথর চাপা দিয়ে আম্মুর ঠিক করা মেয়েকে বিয়ে করে নিলাম। অনেকটা কেঁদেছি বিয়ের দিন। যেখানে বিয়ের কথা শুনে মেয়েরা কাঁদে, সেখানে আমি ছেলে হয়ে কেঁদেছি। শত কষ্টের ভিড়ে বিয়েটা করে নিলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আম্মু এসে জোর করে ভিতরে ঢুকিয়ে দিল। বাসর ঘরে ঢুকে দেখি একটা মেয়ে ঘুমটা মুড়ি দিয়ে বসে আছে মাথায়। আমি ধীর গতিতে হেঁটে খাটে গিয়ে বসলাম। অনেকক্ষণ চুপ করেছিলাম, দেখি মেয়েটা কিছু বলে কিনা, কিন্তু না, মেয়েটা চুপচাপ বসে আছে। তাই নিজে শুরু করলাম, দেখেন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আমি। আমার মনে শুধু সেই মেয়েটাই রয়েছে, সেই জায়গা আর কেউ নিতে পারবে না। তখনই মেয়েটা মুখ থেকে ঘোমটা সরিয়ে লাফ দিয়ে আমার বুকের উপরে উঠে বসলো। এই কুত্তা, কি বললি তুই? তুই অন্য মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ, মায়া তুমি? মায়াকে দেখে 1000 ভোল্টের একটা শক খেলাম। মায়া তুমি এখানে কি করছো? কি করছি মানে? আমি তো তোর বউ। আম্মু তো বললো তিনার কোনো বান্ধবীর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি সেই মেয়ে। তুমি সেই মেয়ে হলে আম্মু যে বললো মেয়ে পর্দা করে। তো আমি কি করি? হ্যাঁ, সেদিন তুমি চলে আসার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখেনি। পুরোপুরি আড়াল করে ফেলেছি নিজেকে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে হলে হব তোর, না হয়তো বা কারোরই না। আর আমার ভরসা ছিল যে আল্লাহ আমায় কখনো খালি হাতে ফেরাবে না। 4 বছরে কয়েক লক্ষ বার খোদার কাছে তোমায় চেয়েছি, তো খোদা আমায় নিরাশ করবে কেন? মায়া আমার না বিশ্বাস হচ্ছে না, সত্যি। একে তো তোমায় আমি বিয়ে করেছি, দ্বিতীয়ত তোমারই পরিবর্তন। সবটার পেছনেই তোমার অবদান রয়েছে। সেদিন তুমি ছেড়ে না এলে হয়তো আমি সেই মায়েই রয়ে যেতাম, কিন্তু না, তুমি ছেড়ে আসায় আল্লাহকে আমি চিনেছি। ধন্যবাদ তোমাকে। আর একটা কথা, আমায় কি এখনো তোমার গ্রহণ করতে অসুবিধা হবে? না, কখনোই না, বলে ঠুস করে টান দিয়ে মায়াকে নিজের বুকে নিয়ে নিলাম। মায়া, তোমায় নিয়ে আর একটা অভিযোগও আমার মনে নাই, কারণ তোমারই পরিবর্তন আমার ভিতরের রক্তক্ষরণটাকে দূর করে দিয়েছে। আমার এমন মায়াকে দরকার ছিল। হয়েছে, বাদ দাও। এখন সব পুরনো কথা, নতুন করে শুরু করবো আমরা। আচ্ছা, বাদ দিলাম, কিন্তু একটা কথা বলো তো, আম্মু আমায় ওনার বান্ধবীর মেয়ের কথা কেন বললো? কারণ এটা আমাদের প্ল্যান ছিল। তুমি কি ভেবেছো তুমি আমায় ছেড়ে চলে আসবা আর আমি তোমার খোঁজ নেবো না? সেটা ভেবে থাকলে একদম ভুল করেছো। তুমি ছেড়ে আসার পর তোমার আম্মুর সাথে আমি যোগাযোগ করি, তারপর তিনি আমায় একটা রাস্তা দেখিয়ে দেয়। আমি সেই মোতাবেক আমল করি, নিজেকে পরিবর্তন করে ফেলি। আমি চাইলে তোমার সামনে আসতে পারতাম, কিন্তু তুমিও আমার জন্য বেগানা পুরুষ ছিলে, তাই আর সামনে আসেনি। নিজেকে কন্ট্রোল করে রেখেছি, তবে শেষমেশ তোমায় নিজের করেই পেয়েছি। এখন যত খুশি তোমায় আমি দেখতে পাবো। মায়ার কথা শুনে নিজের নামটাই যেন ভেঙে মাথায় পড়লো মতন অবস্থা। বাপরে বাপ, তুমি মেয়ে না অন্য কিছু? আমি তোমার বউ। মায়াকে নতুন রূপে পেয়ে কি যে খুশি লাগছে, তো কাউকে বলে বোঝাতে পারবো না। খুশিতে মায়ার ঠোঁটে চুমু বসিয়ে দিলাম। এই, কি করছো? কি করছি আবার? আদর করছি। না, এখন কোনো আদর সাদর চলবে না। যাও, কি ওযু করে আসো, দুজনে একসাথে মিলে নামাজ পড়বো। পরে যা ইচ্ছে হয় করিও। সত্যি তো? যে নামাজ শেষ করে যা ইচ্ছে হয় করবো? খুশিতে এক লাফ দিয়ে ওযু করতে চলে গেলাম। ওযু করে এসে দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। পরে পরে আর কি, পরে বহু কিছু যা আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আর পাঠকগুলোও সেই মার্কা, গল্পের সবকিছু শুনতে চাই। একটু শরম লজ্জা দড়ি থাকতো, যান ভাঙেন সব কয়টা। আপনাদের লজ্জা না করলেও আমার করতে চাই। সমাপ্তি।